আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। তো আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। ওকে, আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি বলার আগে আমি কমেন্ট বক্সে জানিয়ে দিই আপনাদেরকে, আজকে আমাদের শনিবার রাত 11:59 আমাদের লাইভটি শুরু হয়ে গেল আর কি। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। আমি একটু সবাইকে জানিয়ে দিই, তারপর শুরু করতে যাচ্ছি লাইভটি। আজকে আসলে অনেকে অনেক সুন্দর সুন্দর গল্প আমাদের ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছে। তো আর দেরি না করে সে গল্পগুলোতে যাওয়া যাক, এবং আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসছি। তো আশা করছি সেই গল্পগুলো ভালো লাগছে এবং আরও কিছু ঘটনা আনার ট্রাই করব। যাই হোক, আমরা কিছুক্ষণ মধ্যে শুরু করতে যাচ্ছি। তার আগে আমি একটু কমেন্ট বক্স আর সব কিছুতে একটু জানিয়ে দিই সবাইকে, কারণ সবাই আমাদের সাথে অ্যাড হতে হবে। তারপরে আমি গল্পগুলো বেসিক্যালি শুরু করব। তো আজকে যে গল্পগুলো আজকে 4 থেকে 5টা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো সেই ঘটনাগুলো বেসিক্যালি সব ঘটনার নামও দেওয়া আছে এবং কে লিখেছেন ওইটাও দেওয়া আছে। তো আমরা যেটা প্রথমে যে গল্পটা শুরু করবো সেই গল্পটার নাম হচ্ছে নজর, লেখক হচ্ছে সিজুকা। তো প্রথম গল্পর আমি একটু ডিটেলসটা লিখি। প্রথম গল্প হলো নজর বলতে হচ্ছে খারাপ নজরের কথাই বুঝেছে। আর লেখক হচ্ছে সিজুকা। সময় সময় সময়টা হচ্ছে এখন 12টা বাজে, ঠিক 12টা বাজে। শুরু করবো আজকের প্রথম গল্পটি। তো সে গল্পতে যাওয়া যাক। প্রথম যে গল্পটি বাজে সেই গল্পটির নাম হচ্ছে নজর, লিখেছেন হচ্ছে সিজুকা। তো আমি একটু কমেন্ট বক্সে একটু দেখি কতজন আসছে, তারপর শুরু করতে যাচ্ছে লাইভটা। ওকে, তাহলে দেরি না করে প্রথম গল্পতে যাওয়া যাক। প্রথম যে গল্পটি দিয়ে ঘটনাটা দিয়ে সেই ঘটনার নামটি আমি বলেছি। প্রথম ঘটনা নজর। তো নজর ঘটনাটি আমি শুরু করতে যাচ্ছি এখনই। সালটা ছিল 2013 সাল। আমরা একটা যৌথ পরিবারে থাকি। আমার আমার আর আমার ফুফির বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, আর বন্ধুসুলভ সম্পর্ক থাকার কারণে আমার ঘরটা ফুফির সাথে শেয়ার করতে হতো। আমাদের ঘরের বারান্দার সাথে ছিল একটা বাগান, যেখানে দাদাভাই নানা ফলমূলের গাছ লাগিয়েছিলেন। সেখানে একটি পেয়ারার গাছ ছিল। আমাদের ঘরের ওয়াশরুমের দরজা ছিল বারান্দায়, আর বারান্দা থেকে স্পষ্টভাবে দাদার সেই বাগানটি দেখা যেত। একদিন রাতে হঠাৎ ফুফির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন রাত বাজে 2টা কি 3টা। সে বেশি কিছু না ভেবে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে বেসিনে দাঁড়িয়ে হাত ধুচ্ছে। তখন হঠাৎ তার চোখে পড়ে দাদাভাইয়ের সেই বাগানের দিকে। সে স্পষ্ট দেখতে পায় যে বাগানের পেয়ারার গাছে বসে একটা সাদা কাপড়ের পরা মহিলা খুব তৃপ্ত সহকারে পেয়ারা খাচ্ছে। ফুফি ছিল খুব সাহসী। সে মজার ছলে জোরে চিল্লিয়ে বলে, চোর চোর। ঠিক তখনই ওই সাদা কাপড় পরা মহিলা ফুফির দিকে তাকায়। তার তাকানো ছিল খুবই অস্বস্তিকর। ফুফির চোখ পড়তেই ফুফির অস্বস্তি লাগতে শুরু করে। তখন সে কিছুটা ভয় পেল। কিছু হবে না ভেবে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। ওই দিন রাতে ফুফি স্বপ্নে দেখে একজন মহিলা দেখতে খুবই বিশ্রী তাদের বাসায় এসেছে তাকে দেখতে। তারপর তার চুল দেখার নাম করে তার কানের কাছে মুখ এনে তার কানে কানে বলছে, তোর কোনোদিন সংসার করা হবে না। এই স্বপ্ন দেখে ফুফির ঘুম ভেঙে যায়। সে উঠে
পায় চারদিক আজান দিচ্ছে। আমাদের এলাকায় বিশ্বাস করা হয় আজানের আগের স্বপ্নগুলো সত্যি হয়। যার কারণে ফুফির চিন্তা হলো যার কারণে ফুফির চিন্তা হলো যে এই ঘটনাটা মনে হয় আমার সাথে সত্যি ঘটে যাবে। তো যাই হোক, এরপরে আমাকে যখন ফুপি পুরো ঘটনা খুলে বলে তখন আমি তাকে পরামর্শ দিই তার বাবাকে জানানোর জন্য, কারণ তিনি অনেক কিছু জানতেন এসব সম্পর্কে। তারপর ফুফি সব কিছু খুলে বলার পর তার বাবা তাকে পরীক্ষা করে দেখেন যে ওই মহিলা ফুফির উপর ভর করতে চাইছে। ফুফি দেখতে খুবই সুন্দরী ছিল, আর আগেও সে জিনের নজরে পড়েছে, কিন্তু কিছু সূরা পড়ার পরে তাকে সেই জিনটা ছেড়ে দিয়েছিল। তাই দাদাভাই এতটা নিয়ে তেমন একটা ভাবেনি। এরপর ফুফি কিছু সূরা পরে তার শরীরে বন্ধ করার চেষ্টা করেন। ওই দিন বিকালে দাদাভাই জাম পাড়ার জন্য আমাদের একতলার ব্যালকনিতে উঠেন, যেটা পেয়ারা গাছের সাথে ছিল। তবে হুট করে কোনো কারণ ছাড়াই আমাদের ব্যালকনির সেই সাইড ভেঙে যায় যেখানে দাদা দাঁড়িয়েছিলেন। আমাদের বাসা এত হালকা না যে এত সহজে ভেঙে পড়বে, তাই আমরা বিষয়টি দ্রুততার সাথে হাসপাতালের মসজিদের ইমামকে জানাই। উনি বলেন দাদাভাই যে জিন থেকে ফুফিকে বাঁচানোর চেষ্টা করছিলেন সে জিন ছিল খুবই শক্তিশালী, হুজুর কিছু করতে পারবে না, আরও ভালো হুজুর দেখাতে হবে। কিন্তু তিনি কিছু সময়ের জন্য আমাদের সবার শরীর বন্ধ করে দিল। পরদিন দাদাভাই তার নিকট আত্মীয়র কথা মতো সুনামগঞ্জে যান এক নাম করা হুজুরের কাছে ফুফির চিকিৎসার জন্য। সেই ফুফির চিকিৎসা করেন এবং বলেন ফুফি যেন বিয়ের আগ পর্যন্ত কোনোভাবেই ওই বাগানে সন্ধ্যায় যেন না যায়, ওই ওয়াশরুমে যেন কাল সন্ধ্যায় না যায়, এবং চুল ছেড়ে যাতে বেশি ঘোরাঘুরি না করে। প্রথম সবাই ফুফিকে চোখে রেখেছিল, কিন্তু এর 1 বছর ঘুরতেই আমরা ঘটনাটার রেশ কাটিয়ে উঠি, যার ফলে আর এই বিষয়ে লক্ষ্য করা হয়নি। এর মাঝে এসে পড়ে পহেলা বৈশাখ। আমরা সবাই মিলে লাল শাড়ি পরে ঘুরতে যাই পার্কে। তবে ঘোরাঘুরি করে ফিরতে ঠিক সন্ধ্যা হয়ে যায়। তখন সাথে আমাদের বাসার পেছনে একটা মেয়েও ছিল, তাই তাকে আমরা ভাবি বলে ডাকতাম। আমরা ভাবি আগে তাকে বাসায় পৌঁছে দিব, তারপর আমরা যাব, কারণ তাদের বাসাটা ছিল আমাদের পরেই। কিন্তু সেটাই মূলত আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। তার বাসাটা ছিল আমাদের বাগানের ঠিক পিছনে। তাকে বাসায় পৌঁছে আমাদের বাগান হয়ে বাসায় প্রবেশ করতে হয়। তখন ফুফির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, কিন্তু সারাদিন এত কোলাহলের মাঝে ছিল দেখে বোধ হয় ভেবে আর এত চিন্তা করেনি। এতদিন রাতে যখন সে ঘুমাতে যায় তখন সে অনুভব করে কেউ তার পাশে বসে আছে, কিন্তু দেখে কেউ নেই। এরপর মাঝে মাঝে ফুফি ওখানে ছায়া দেখতে পেত, কিন্তু কাউকে বলতো না, কারণ প্রত্যেক বাসায় একটা করে প্রহরী থাকে যা জিন হয়। ফুফি ভাবতো হয়তো এটা আমাদের বাসার প্রহরী, যেহেতু তখন পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি। প্রায় 7 বছর পর ফুফির যখন বিয়ে ঠিক হয়, খুব ভালো পরিবারের একটা ছেলে আসে। ছেলেটাও খুব ভালো ছিল। যেদিন বিয়ে ঠিক হয় সেদিন রাতে ফুফি স্বপ্নে দেখে তার হাতে একটা মাটির ব্যাগ, যেটা একটা মহিলার সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং ভেঙেও যায়। ফুফি এটাকে স্বাভাবিক স্বপ্ন হিসেবেই নেয়। তারপর তাদের বিয়ে হয়। বিয়ের পর ফুফির খুব সুন্দর করে ফুফির পরিবার এবং ফুফির সাথে মিশে যায়। তাদের সংসারে কোনো কমতি ছিল না। তাদের দেখে খুবই খুশি দম্পতিদের মতোই মনে হতো। কেউ ধারণা করতে পারেনি যে তাদের মাঝে বিচ্ছেদ হতে পারে। কিন্তু বিয়ের ঠিক 8 মাসের মাথায় ফুফা কোনো কথাবার্তা ছাড়াই ফুফুকে বাসায় রেখে চলে যায়। আমরা এতদিন পর ফুফুকে পেয়ে মহাখুশি ছিলাম। কিন্তু কিছুদিন পরে ফুফা তালাকনামা পাঠায়, যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা যখন ফুফিকে কী হয়েছে জিজ্ঞেস করি তখন সে জানায় যে তাদের মাঝে তালাক হওয়ার মতো কিছুই হয়নি, বরং যেদিন তাকে বাসায় রেখে যায় সেদিনও ফুফি আর ফুফা কিছু
স্বর্ণালঙ্কার বানিয়ে দিতে আসে। আর ফুফা নাকি বারবার বলেছে যে 2 দিনের মধ্যে ফিরে আসবে, কারণ সে ফুফিকে ছাড়া থাকতে পারছে না। সব কিছু ঠিকঠাকই ছিল। ফুফি আমাদের বাসায় আসার পরও তাদের প্রতিদিন কথা হয়েছে। সব কিছু জানার পর আমরা ফুফার সাথে কথা বলার চেষ্টা করি, তার কাছে জানতে চাই এই তালাক দেওয়ার কারণটা কি, কিন্তু ফুফা কোনো কারণ না জানিয়ে কাবিনের 20 লাখ টাকা পাঠিয়ে দেয়। আমাদের জানা মতে সে এত টাকার মালিক না, এত টাকা একসাথে দেওয়ার তার পক্ষে সম্ভব না। তখন আমরা আরও চিন্তিত হয়ে পড়ি। তার কাছে আবার জানতে চাই কারণ কি, সে কিছুই আমাদের বলতে রাজি না। তখন আমরা তার এক বন্ধুর সাহায্য নিই, তাকে বলে যে জানানোর চেষ্টা করতে। তারপর তার বন্ধুর মাধ্যমে আমরা জানতে পারি ফুফা স্বপ্নে দেখেছে যে একটা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। মহিলার হাতে অনেক স্বর্ণ, হীরা, টাকা এবং আরেক হাতে ফুফির হাত ধরে দাঁড়িয়ে আছে। তখন সে বলে, তুই যদি ওর বলতে ফুফির কথা বলা হয়েছে, ফুফির সাথে থাকিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দিব, আর যদি ছেড়ে দিস তাহলে তোর 4 প্রজন্ম বসে খেয়ে যেতে পারবে। ফুফা তখন বিষয়টি তেমন গ্রাহ্য করেনি, কিন্তু এর পরের দিন থেকে তার বাবা আর ভাই অসুস্থ হতে শুরু করে। আর তারা বলে তারা নাকি একটা মহিলাকে দেখতে পায়, যেটা শুনেই মূলত ফুফিকে তাদের বাসায় রেখে গিয়েছিল। এরপর আমরা হুজুর দেখাতে চাইলে ফুফি না করে বলে, আমার কপালই খারাপ, কি আর করার। আশ্চর্যজনকভাবে ফুফা এখন আসলে খুব সম্ভ্রান্ত, সবাই তাকে এক নামেই চিনে। আমি ফুফার নামটি বলতে চাচ্ছি না, কারণ বললে হয়তো অনেকে চিনে যাবেন, তাই একটুকুই থাক, কারণ ফুফা আর ফুফির সাথে আর সেই সম্পর্ক ছিল না। তো এখানের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে একটা নজরের ঘটনা। কোনো একটা বদ জিন বা কোনো একটা জিনের নজর পড়েছে। সেই জিন কি করেছে, ফুফাকে তার তার বংশটি নির্বংশ করে দিবে বলে আর ফুফিকে নিতে আসতে পারেনি। এই ছিল গল্পের ঘটনা। হয়তো আশা করি এই গল্পটা বুঝতে পেরেছেন, তাই বলবো এই ধরনের নজর আসলে খুবই খারাপ আর কি। তো আজকে ছিল এই প্রথম ঘটনা বলতে আমাদের 12 মিনিট লেগেছে। বুঝতে পারছেন গল্পটা অনেক বড় ছিল। এরপরে আমরা এখন দ্বিতীয় গল্পের মধ্যে চলে যাব। দ্বিতীয় গল্প বলার আগে জানিয়ে দিই, আজকে আপনার যে গল্পগুলো আছে সবগুলোই বড় বড় গল্প, তা আশা করি গল্পগুলো আপনাদের শুনতে ভালোই লাগবে। এখন চলে যাব পরের গল্পে, আমাদের 2 নম্বর গল্প। 2 নম্বর গল্পটার নাম লিখে আমরা 2 নম্বর গল্পটি শুরু করে দিব। 2 নম্বর গল্পটি হচ্ছে ইনবক্স থেকে পেয়েছি। গল্পটির নাম দিতে পারি আমি এত রাত কখনো আসতো না, মানে গল্পটির নামটা আমি নিজেই দিয়েছি। গল্প এত রাত কখনো আসতো না। এবং এটা যারা কমেন্ট বক্সে দেখবেন যে গল্পগুলো কোন কোন সময় হয়েছে, সেজন্য গল্পটার সময়ও দিয়ে দিচ্ছি। এটা হয়েছে 12টা 12, মানে হচ্ছে আমাদের ঘড়ির ঠিক 13 মিনিট 16 সেকেন্ড থেকে, মানে আমাদের আজকের লাইভের 13 মিনিট 16 সেকেন্ড থেকে শুরু হলো। 13 মিনিট 16 সেকেন্ড লাইভ থেকে দ্বিতীয় গল্প, যাতে আপনারা গল্পগুলো শোনার জন্য ওই সময় চলে যেতে পারেন। তাহলে দিন সে গল্পতে চলে যাক। এখন যে গল্পটি বলবো সেই গল্পটি নাম হচ্ছে এত রাতে কখনো আসতো না। এই গল্পটি লিখেছেন আমাদের, মানে যিনি লিখেছেন তিনি আসলে তার নামটি বলতে মানা করেছেন। এখন তিনি যেভাবে গল্পটি লিখেছেন সেভাবে গল্পটি পড়ে শোনাচ্ছি আপনাদের। আশা করছি দিগন্ত ভাই আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো আপনি যদি আমার গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি পড়ে শোনাবেন, যাতে করে সবাই জানুক যে আমার সাথে বা আমার পরিবারের সাথে কেমন ঘটনা আমি ঘটেছে। তা হচ্ছে আগেও আমরা একটা বাসা ভাড়ায় থাকতাম। সেই বাসা ভাড়ায় অনেক কথাবার্তা হয়তো আপনি এতদিন ধরে গল্পে বলেছেন। আজকে আরেকটি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। যদি গল্পটি সিলেক্ট হয় তাহলে গল্পটি পড়ে শোনাবেন। ধন্যবাদ। এখন গল্পতে যাওয়া যাক। গল্পটি হলো, আমি কুমিল্লা জেলার লাকসামে থাকি। আমরা আগে একটা বাসায় ভাড়া থাকতাম। বাসার পাশাপাশি 2টো পুকুর ছিল।
একটা আমাদের বাড়িওয়ালাদের আর একটা ওনার বোনদের। দুই পুকুরের মাঝে হাফ দেওয়াল ছিল আর আশেপাশে অনেক গাছ ছিল। আমার বাবা সরকারি চাকুরি করতেন বলে বিভিন্ন জেলায় তার বদলি হতো। 7 থেকে 15 দিন পর পর আমার বাবা বাড়িতে আসতেন। আমরা সহ আরও অনেক ভাড়াটিয়া ছিল ওই বাসায়। আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমাদের বাড়িওয়ালাদের পুকুরে 2টা বাচ্চা পড়ে মারা যায়। তখন 2002 সাল, ওরা ক্লাস 4-এই পড়তো। এরপরের ঘটনায় আসি। ওই পুকুরের পাড় ছিল আমার অনেক প্রিয়, মানে পুকুর পাড়টা ছিল আসলে আমার অনেক প্রিয়। স্কুল থেকে এসেই থালা বাসন নিয়ে খেলতে বসে যেতাম পুকুর পাড়ে। আমার বয়স তখন খুবই ছোটো ছিল, কারণ হচ্ছে আরও আমার বয়সী বাচ্চাদের সাথে আমি খেলাধুলা করতাম। তখন 2004 সাল, ক্লাস 4-এ পড়তাম। একদিন বিকালে খেলা শেষে থালা বাসন ধুতে পুকুরে নামি। আরও বাচ্চা ছিল, কিন্তু নেমেছি শুধু আমি নিজেই। ধোয়ার সময় হঠাৎ পানি থেকে কি যেন আমাকে পায়ে ধরে টান দিয়েছে। পাশে থাকা বাঁশের খুঁটি ধরে চিৎকার দিলাম, আর বাকি বাচ্চারা এসে জড়ো হলো। সবার চিৎকারে বড়রা ছুটে এলো। সবাইকে বলার পর সবাই বলল মাছ এমন করেছে। আমিও বিশ্বাস করলাম, যেহেতু ছোট ছিলাম। ছোট বয়সে আসলে মাছ করেছে নাকি কে করেছে বুঝতে পারতাম না, তাই আমি ভাবলাম এটা মাছ করেছে। এরপর থেকে একটার পর একটা ঘটনা ঘটা শুরু হলো আমার সাথে। এর কিছুদিন পর একদিন রাত 2টা কি 3টা আমায় আমার আব্বু ডাক দিয়ে বলে, মা দরজা খুল। আমি এক লাফে ঘুম থেকে উঠে দরজা খুলতেছিলাম, আর পাশের রুমের থেকে আম্মু শব্দ পেয়ে উঠে এসে বলে, দরজা খুলিস কেন? বললাম আব্বু ডাক দিয়েছে। আম্মু ধমক দিয়ে আমাকে শুইয়ে দিল। আমি বড় ভাইয়ের সাথে ঘুমোতাম। ভাইয়া বলল ও কারো ডাক শুনেনি। আব্বু তখন ফেনীতে চাকরি করত, এত রাতে কখনো আসার আসলেই কথা না। এরপর কিছুদিন পর পর আমার খাতা পেন্সিলে বিভিন্ন জিনিস হারিয়ে যেত। আম্মু মারতো এসবের জন্য, কিন্তু ঠিকই জিনিসগুলা মার খাওয়ার পরের দিন যে জায়গায় রেখেছিলাম সে জায়গায় খুঁজে পেতাম। আম্মুকে বলার পরও আম্মু বিশ্বাস করতো না, মনে করতো আমি দুষ্টামি করছি। এমনও হয়েছে আমি খাতায় লিখে রেখেছি যে কোথায় আমি রেখেছি, যাতে মনের ভুল বলে চালাতে না পারি। কিন্তু একই ঘটনায় ঘটতো। মাকে খাতা খুলেও আমি ভুল হয়নি প্রমাণ দিয়েছি, মা বিশ্বাস করতো না। একদিন দুপুরে খেতে বসলাম, বাটি থেকে লবণ নিতে যাব, দেখি লবণের বাটি নিজেই অন্যদিকে চলে যাচ্ছে, মানে লবণের বাটি নিজে নিজে হাঁটছে। চিৎকার দিয়ে মায়ের কাছে গেলাম। ঘটনাটি যখন ঘটে তখন সময় ছিল 2007 সাল, ক্লাস 7-এ পড়ি আমি। আমার কথা শুনে চোখ বুক দেখে আম্মু বলল, তোর এটা মনের ভুল। কিন্তু ওই দিন বিকালে আম্মু নানু বাড়ি নিয়ে গেলে আমাকে নানু কি দোয়া পড়ে লোহার দাঁতে কামড় দিতে দিলাম। এর কিছুদিন পর আমরা নিজের বাড়ি করে অন্যত্রে চলে গেলাম। এরপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু অনেক বছর পর যখন আমি ইউনিভার্সিটিতে, তখন আম্মু ওই বাসার কথা একদিন তুলল। আম্মু নাকি অনেক রাতে ছাগল, গরু আর অনেক কিছু ডাক শুনতো, কিন্তু ভয় পাবো বলে কাউকে কখনো বলতো না। আর্থিক অবস্থা ভালো ছিল না বলে বাসা ভাড়া কম ছিল, তাই ওই বাসায় থেকেছে 12 বছর। ওই বাসায় 12 বছর একমাত্র আমরাই ছিলাম, আর কোনো ভাড়াটিয়া 3 মাসের বেশি থাকিনি। তাহলে বুঝতেই পারছেন আসলে এটা ঘরের সমস্যা ছিল। তো আমাদেরকে এই গল্পটি তিনি লিখে পাঠিয়েছেন, যিনি ইনবক্স থেকে পাঠিয়েছেন, তার গল্পটি আমরা পড়ে শোনালাম। আশা করছি সবার ভালো লেগেছে। এই গল্পটি পড়তে আমাদের 6 মিনিট লেগেছে। গল্পটি তাও অনেক বড় ছিল। এটা মোরাল অফ দ্য স্টোরি আমি পড়ে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে
এখানের মধ্যে ঘরের মধ্যে কিছু সমস্যা থাকে, মানে ঘরের আশেপাশে বলেন বা ঘরের মধ্যে বলেন, যেটা বুঝেছি যে ওই পুকুর পাড়ে যে ঘটনাটি ঘটেছিল সেটি আসলে মূল ঘটনার চরিত্রে আসলে নির্ভর করছে, কারণ ওই ঘটনার পর থেকে কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা শুরু হয়, অদ্ভুত ধরনের ঘটনা ঘটা। তো আশা করছি আপনারা ঘটনাগুলো বুঝেছেন। এরকম কিছু ঘটনা আপনাদের সাথে হয়তো হয়ে থেকেছে বা হয়েছে, যার কারণে আপনারা অনেক সময় রিলেট করতে পারবেন। ইভেন আমার সাথে, আমার নিজের সাথেও এরকম কিছু ঘটনা ঘটেছে। হয়তো কোনো একদিন কোনো এক স্পেশালভাবে আমি লাইভে আসবো, বা লাইভে না আসলেও আমি ভিডিও করে পাঠাবো, আপনাদেরকে সবাইকে বলবো যে এটা আমার ভিডিও ছিল বা আমার কন্টেন্ট ছিল বা আমার সাথেই ঘটেছে এমন ঘটনা। আমি এখনও পর্যন্ত এগুলো সবগুলো লেখাগুলো পড়ে শোনাচ্ছি, আমার ঘটনা এখনও আপনাকে পড়ে শোনায়নি। আমি নিজেই এখন পর্যন্ত বাসা চেঞ্জ করেছি অনেকবার। যতগুলো বাসায় ছিলাম ততগুলো বাসার মধ্যে সমস্যা ছিল। ঠিক এখন গিয়ে আমার বাসাটা ঠিক পড়েছে। এখন বাসাতে আমার বাসা যেগুলো আছে, এখন যে বাসায় আছি আমি, সে বাসার মধ্যে আসলে এখন কিছু হয় না বললেই চলে। বাট হবে কি না সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু আমার এই 23-24 বছরের বয়সের মধ্যে আমার সাথে যা যা ঘটেছে তা হয়তো অনেকের সাথে ঘটার কথাও না। আমার সাথে এইসব ঘটেছে বলে আমি এই ধরনের আসলে প্ল্যান খুলি যে এই ধরনের একটা এই ধরনের একটা চ্যানেল বা এই ধরনের একটা পেজ খুলবো, যাতে করে সবার ঘটনাগুলো আমি পড়তে পারি, আমার সাথে যেসব ঘটনা ঘটেছে সেসব রিলেট করতে পারি। এরপর এখন চলে যাবো আমাদের নেক্সট ভিডিওতে, আমাদের নেক্সট ঘটনার মধ্যে। যে ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন, মানে এই ঘটনার মধ্যে আবার বিশেষ দ্রষ্টব্য রয়েছে। তো এই ঘটনা যেটা লিখে পাঠিয়েছেন তিনি ছিলেন আমাদের আবির ভাই। যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সেটা হচ্ছে গভীর রাত, ঠিক আছে। তো এখানে আপনি যদি এখানে আমাদের দুইটা পর্ব হিসেবে তিনি বলেছেন যে প্রথম পর্বে তিনি কি করেছেন বা দ্বিতীয় পর্বে, পর্বগুলো আমি একসাথে বলবো, যেখানে দুইটি পর্ব হিসেবে লেখা। আপনাদেরকে এর আগের ভিডিওতে মনে হয় আমি পর্ব হিসেবে বলিনি, আজকে দুইটা পর্ব আছে, দুইটা পর্বই আমি আজকে আপনাদেরকে বলবো। তাহলে আমি একটু কমেন্ট বক্সে বলে দিই, যাতে করে আপনারা পরে যারা ভিডিও দেখবেন তারা বুঝতে পারেন যে লাইভ ভিডিওতে কত মিনিটে 2 নাম্বার বা 3 নাম্বার গল্পটা শুরু হয়েছে। এখন এই যে গল্পটা পড়ব, সে গল্পটার নাম হিসেবে আমি দিতে পারে নারকেল গাছে কি ছিল, বা আপনি বলতে পারেন যে মানুষগুলো কারা ছিল। তো গল্পের নাম দিতে পারি মানুষগুলো কারা ছিল। সময় একটু অপেক্ষা করুন, আমি কমেন্টটা করে আমরা নেক্সট গল্পে চলে যাব। লাইভের কত মিনিট এটা? লাইভের এখন 22 মিনিট। ওকে, 22 মিনিট 50 সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যে 3 নম্বর গল্প মানুষগুলো কারা ছিল শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আশা করছি ভালো আছেন। যদি এই গল্পটা সিলেক্ট হয়ে থাকে অবশ্যই আপনি পড়ে শোনাবেন। আমি আমার এই লেখাটা আমার প্রথম লেখা, যাতে করে আপনাদের এই পেজের মধ্যে অনেক গল্প বলেন, আমিও চাই আমার গল্পটি শেয়ার করতে। তাই আমি চাচ্ছি এই গল্পটা পড়ে শোনালে আমি খুব আনন্দিত হব। তাহলে আর দেরি না করে গল্পতে যাওয়া যায়। তখন ছিল গভীর রাত, মাঠের পর মাঠ, ধান ক্ষেত, চারপাশে শুধু শুনশান নীরবতা। মাঠের পাশে দিয়ে বয়ে গেছে খাল, কোথাও কোনো জনমানুষের সারা শব্দ নেই। আর ঠিক সে সময় শোনা গেল ঘোড়ার খুরের সেই টকবক টকবক শব্দ। গ্রামের মানুষ বুঝতে পারে ঘোড়া চড়ে কেউ একজন গ্রামের দিকে আসছে, কিন্তু এত রাতে কে আসবে বা এত রাতে কে আসে কেউ তা বুঝতে পারতো না। কিন্তু এক সময় গ্রামের কিছু মানুষ তাকে দেখতে পায়। দেখে লম্বা জুব্বা পরা, মাথায় কালো পাগড়ি বাঁধা আর বুকে লম্বা দাড়ি 3 জন লোক। গল্পটির নামও হলো মানুষগুলা কারা, লোকগুলা কারা। আশায় ধূসরের রঙের একটি ঘোড়া চড়ে। তখন মানুষের মাঝে প্রশ্ন জাগে, কে তিনি বা কেনই বা এই গভীর রাতে এই গ্রামে আসে। তাকে দেখা যেত প্রতি বৃহস্পতিবার
গভীর রাতে, এবং তাকে দেখেছে এমন লোকের সংখ্যা আমাদের গ্রামে 50-এর উপরও হবে। এর মধ্যে আমার কয়েকজন নিকট আত্মীয় আছে, আর এমন দুজন আত্মীয়র মুখ থেকে শোনা কথা আপনাদের কাছে শেয়ার করব। প্রথম আত্মীয়, আজ থেকে 15 বছর আগের কথা। আমার এক বড় ভাই ছিল ছিল তার নাম ছিল কাশেম। আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে ছিল একটা ছোট্ট কাছারি ঘর, আর সেই ঘরের আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে থাকতো কাশেম ভাই। একদিন গভীর রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলেন। বুঝতে পেরেছেন প্রকৃতির ডাক কি বলতে বুঝাচ্ছি। রাস্তার ধারে থাকা একটি নারকেল গাছের পাশে বসে তিনি মূত্র ত্যাগ করছিলেন। ঠিক এমন সময় তিনি খেয়াল করলেন দূর থেকে ঘোড়ার টকবক টকবক শব্দ তার কানে ভেসে আসছে। তিনি তখন রাস্তার উপর দাঁড়িয়ে সোজা সামনের দিকে তাকিয়ে থাকলেন। এমন সময় লক্ষ্য করলেন ঘোড়া চড়ে কেউ একজন এদিকে আসছে। তিনি তখন আবার চুপ করে নারকেল গাছের পাশে গিয়ে বসে থাকলেন। এক সময় লোকটি ঘোড়া চড়ে তার সামনে দিয়ে চলে গেল। পরে তিনি দ্রুত ঘরে চলে আসলেন। সেদিন রাতে তিনি স্বপ্ন দেখেন কেউ একজন তাকে বলছে এই ঘটনা কাউকে না বলার জন্য, কিন্তু পরের দিন সকালে এই ঘটনা তিনি সবাইকে বললেন। দ্বিতীয় ঘটনা 2006 সালের ঘটনা। আমাদের গ্রামে এক ছেলে ছিল, নাম ছিল তার সাইদ। প্রায় সময় সে গ্রামের দোকানে ক্যারাম খেলতো এবং ক্যারাম খেলে রাতে বাড়িতে ফিরত। একদিন চাঁদনির প্রসর গভীর রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে সে লক্ষ্য করে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক খাম্বার মধ্যে একটি ঘোড়া বাঁধা রয়েছে। সে চিন্তা করে আমাদের গ্রামে তো ঘোড়া থাকার কথা না, এই ঘোড়া আসলো কোত্থেকে? এত রাতে এখানে ঘোড়াটি বাধা দেখে সে কিছুটা অবাক হলেন। মসজিদের এক পাশে একটা জানলা খোলা ছিল। সে তখন সাহস করে মসজিদের ভিতরে কি আছে দেখতে চাইলেন। সে মসজিদের ভেতর সাদা জুব্বা পরা একজন লোক নামাজ পড়ছেন। ভেতরে গুটগুটে অন্ধকার, মাঝেও তাকে স্পর্শ দেখা যাচ্ছে, আর চারিদিকটা যেন আলোয় ভরে আছে, যা থেকে সে ভয় পেয়ে গেল। সে তখন কোনো শব্দ না করে জানলার পাশ থেকে এসে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সে পিছনের দিকে তাকালেন। তখন তার থেকে একটু দূরে জুব্বা পরা সে লোকটি দাঁড়িয়ে আছে। সে তখন ভয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। তাকে ওই রাতে স্বপ্ন দেখালে ওই ঘটনা কাউকে না বলতে বলে, কিন্তু সকালে এই ঘটনা সে সবাইকে বলে দেয়। তবে অবশ্যই গত 5 বছর ধরে কেউ তাকে দেখেছে এমন কথাটা আমরা শুনি। বিশেষ দ্রষ্টব্য, আজ থেকে বহু বছর আগে আমাদের গ্রামে বড় হুজুর নামে একজন বুজুর্গ আলেম ছিল। গ্রামের সবাই তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করত, আর লোকের মুখে শোনা যেত যে বড় হুজুর সাথে ছিল নুরুল ইসলামের নামের এক জিন। বড় হুজুরের যেদিন মারা যায় সেদিন ছিল বৃহস্পতিবার দিবাগত রাতে, আর তাকে দাফন করার হয় মসজিদের পাশে। এখন তার কবরের উপর উঠেছে মস্ত বড় এক আম গাছ। কেউ ওই আম গাছের উপরে উঠে না। গ্রামের মানুষের ধারণা ঘোড়ায় চড়ে আসা লোকটা বড় হুজুর হবে। তবে ভিন্নমত আছে অনেকের। কারো কারো মনে হয় বড় হুজুরের সেই জিনটা, যেটা নুরুল ইসলাম ছিল, সে কিনা আজও বেঁচে আছে পৃথিবীর মাঝে। ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শোনাবেন, এবং যারা গল্পটি শুনবে তাদেরকে অবশ্যই বলতে বলবেন ঘটনাটি কেমন লেগেছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি লোক শুনছে। তো আপনারা যদি কমেন্ট করে জানান এই ঘটনাটি কেমন ছিল, যে মানুষগুলো কারা ছিল, তাহলে আমরা অনেক খুশি হব। হ্যাঁ, কারণ হচ্ছে তিনি এই গল্পটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন।
এভাবে শেষ করেন কেন? ওকে, আমরা এখন এর পরের গল্পতে চলে যাব। আচ্ছা, এরপরে যে ঘটনাটা পেয়েছি ওই ঘটনা আমি একটু দেখে তারপর আপনাকে শোনাচ্ছি। গল্পটা কী ছিল? আমি দেখেছিলাম ওকে। পরের যে ঘটনাটি আসছে সেই ঘটনা হচ্ছে ময়মনসিংহ জেলা থেকে আমাদের পাঠিয়েছেন। সেই গল্পটির নাম আমি দিচ্ছি, মানে আমি নিজে থেকে নামটি দিচ্ছি, আমার বোন কেন কাকবেজা হয়ে দাঁড়িয়ে আছে। গল্পটির নাম হিসেবে আমি নামটা দিলাম আমার বোন কেন কাকবেজা চোখে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এখন নেক্সট যে গল্পটি শুরু করতে আছে। গল্পটি হচ্ছে আমরা এখন 30 মিনিট 40 সেকেন্ডের কাছে চলে আসি। আমরা এখন 4 নম্বর গল্পতে যাব। তো আমি গল্পটি একটু লিখে আপনাদের সাথে গল্পটি চলে যাবো। আমি একটু কমেন্ট করি, কমেন্টের মধ্যে গল্পটি দিয়ে দিই, যাতে করে যারা লাইভ পরে দেখবেন তারা হয়তো এইসব এই যে গল্পটি সম্পর্কে মানে কত লাইভের কত মিনিটে গল্পটি বলেছি সেটা আপনারা দেখতে পারবেন। সেজন্য আমি কমেন্টটা করে রাখছি। আমার বোনের কাক, আমার বোন কেন কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। সময়টা হচ্ছে 31 মিনিট। ওকে, লাইভের 31 মিনিট 35 সেকেন্ড। ওকে, শুরু করা যাক তাহলে। আমাদের এখন যে গল্পটি বলবো সেটা হচ্ছে আমার বোন কেন কাকবেজা হয়ে দাঁড়িয়ে আছে। তো আর দেরি না করে সে গল্পতে যাওয়া যাক। এরপর আর কয়টা গল্প, এরপর আর 2-3টা গল্প থাকবে। গল্পগুলো শেষ করে আমরা আজকে লাইভ শেষ করব। তো শুরু করা যাক গল্পটির মধ্যে। গল্পটি হলো ময়মনসিংহ জেলার কোন এক গ্রামে, যেখানে ছিল পুলিশ লাইনের একটা আসবাবপত্রের মতো একটা জায়গা, যেখানে আমাদের পুলিশ লাইনের মধ্যে আসবাবপত্র রাখা হতো। তো আমি গল্পটি আমার পৈতৃক নিবাস থেকেই গল্পটি বলছি। এখন আমি গল্পটি শুরু করতে যাচ্ছি। জন্মসূত্রে ময়মনসিংহে আমার পৈতৃক নিবাস ছিল। পুলিশ লাইনের আশেপাশেই থাকি আমি। হয়তো ময়মনসিংহে যারা থাকেন তারা পুলিশ লাইনের কথা জানেই। তো এখানে এই গল্পটি পুলিশ লাইনের আশেপাশের গল্প। একটা বাসার সাথে গোবরস্থান, আমি ঠিক গোবরস্থান হয়তো বা পুলিশ লাইনের ওখানে যারা ময়মনসিংহে থাকেন তারা পুলিশ লাইনের গোবরস্থান আছে কিনা আমি ঠিক জানি না, থাকতে পারে। তো এখানে আসলে গোবরস্থান বলা হয়েছে, বাট কবরস্থান হইতে পারে, মানে আই ডোন্ট নো। উনি লিখেছেন গোরস্থান, এরকম একটা ওয়ার্ড লিখেছেন। তো গোরস্থান ওয়ার্ডটা আসলে কেমন একটা কথা আমার ঠিক জানা নেই। যারা কেউ যদি গোরস্থান অর্থটা জেনে থাকেন একটু আমাকে জানাবেন যে গোরস্থান অর্থটা কী আর কি। গোরস্থানটা কি কবরস্থানকে বোঝাচ্ছে? আপনারা যারা এখন লিসেনার আছেন তারা একটু আমাকে বললে আমি নিজেও বুঝতে পারতাম। যাই হোক, আপনারা পরে বলেন, আমি গল্পটা শেষ করি। বাসার সাথে রয়েছে গোরস্থান। গোরস্থানের ভিতরে এই এত বড় একটা কামিনী গাছ ছিল। সাদা রঙের ছোট ছোট ফুলের সুবাস প্রায় ভেসে আসত। মসজিদও আছে, তবে নতুন। কখনো ভয় লাগেনি, কিন্তু আমি বুঝতে পারতাম কেউ আমাকে দেখছে প্রতিনিয়ত আমার দিকে নজর রাখছে। নিজকেই মনের ভুল ভেবে উড়িয়ে দিতাম। বছর 2-1 আগের কথা। আব্বু বাড়িতে যাওয়ার সুবাদে মাঝে সাঝে 2 বোনের একা থাকার সুযোগ থেকেও ছিল না। আম্মু না থাকার উছিলায় আমার খালাতো বোনকে থাকার নির্দেশ দিয়ে যাওয়া হতো। সেই দিন ছিল ঘোর বর্ষাকাল। বাতাসে বিভিন্ন ফুলের গন্ধ, সাথে ঝুম বৃষ্টি। রাত বাজে 11টা। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার জানা নেই।
পরক্ষণে ফোন বেজে উঠল, চেয়ে দেখি রাত 2:30। কল রিসিভ করলাম, ওপাশ থেকে কথা শুনলাম, ফাইজা তাড়াতাড়ি আয়, আমি দাঁড়িয়ে আছি। বললাম তোর কাছে তো চাবি আছে, চলে আয়। বলল নিয়ে আসিনি। দৌড়ে নিচে গেলাম, দেখি বোন আমার কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। জামা কাপড় ছেড়ে আপু তার রুমে আর আমি আমার রুমে চলে গেলাম। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল। আবুর কাছে গেলাম, ওমা দেখি সে ঘরে নেই, দরজাও খোলা না। কিছুটা অবাক লাগলো, পরে ভাবলাম হয়তো ক্লাস আছে তাই চলে গেছে। দুপুরে খাবার খেতে খালার বাসায় গেছিলাম। আমি কিছু বলার আগে আপু বলল, সরি রে, কালকে তো দেখলি কেমন বৃষ্টি, তাই আমি বৃষ্টির কারণে যেতে পারিনি। মিনিট খানেকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আসার সময় আপুকে বলে আসলাম, তুমিও আজকেও এসো না। রাত হলো, গত রাতের মতো বৃষ্টি আসলো, কলও আসলো। রাত বাড়ছে, ভয়ও লাগছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে আপুর কাছে গেলাম। কিন্তু সেদিন রাতে আমি যেটা দেখেছিলাম, একটা না 7 দিন জ্বর ছিল। কি দেখেছিলাম আমি? যাই হোক, সেদিন রাতে আমি যখন আপুর রুমে যাই, আমি দেখি আপু তার বুক থেকে তার হৃৎপিণ্ডটা খুলে খাচ্ছে। আমি দেখে তো এটা অবাক। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি কি দেখেছিলাম। আমি এটা দেখার পর আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। সেন্সলেস হওয়ার মতোই অবস্থা, কিন্তু আমি সেন্সলেস হলাম না। ভয়ে ভয়ে তার কাছে গেলাম। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? ওপাশ থেকে একটা হাসির শব্দ আসলো। একটা মুচকি হেসে বলল, আমি এসেছি। আমি এখন তোর আপুর কলিজা খাচ্ছি, কিছুক্ষণ পর তোরও খাবো। এই কথাটা শোনার পর আমি আর আমার জায়গায় নেই। কারণ কোন এক অচেনা মানুষ আমার এখানে ঢুকলো, যেটা আমার আপুর রূপ ধরে, এবং আপুর রূপ ধরে কলিজাও খাচ্ছে, পরে আমারটাও খাবে। এটা দেখার পর আমি সেন্সলেস হয়ে পড়ি। এরপরে আম্মু আসে। আম্মু আমাকে যখন ডাকে, দেখে আমার গায়ে অনেক জ্বর। তো জ্বরের পর আমি সব কথা খুলে বললাম আম্মুকে খুলে বলার পর আম্মু আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে চলে যায়। তো কবিরাজ আমাকে দেখে বলে, ভাগ্যিস তুমি বেঁচে গিয়েছ। ওই দিন রাতে যদি আরেকটু আজান দিতে আরেকটু দেরি করতো, তোমাকে পুরোপুরি মেরে ফেলতো ওই জিনটা। ওইটা হচ্ছে একটা বদজিন। সমস্যা নেই, তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি তোমার গা বন্ধ করার জন্য, আর কোনো সমস্যা হবে না। আর মাথায় রাখবে, কখনো খোলা চুল নিয়ে বাইরে বের হবে না। এই খোলা চুলের জন্য কিন্তু এই বদজিনরা নজর পড়ে। এই বলে আমাকে একটা তাবিজ দেয় গায়ে বন্ধ করার জন্য, এবং এই তাবিজটা পরার পর আর আমার সাথে এমন কিছু হয়নি। কিন্তু 7 দিন কিন্তু জ্বর ছিল, কারণ আমি খুব ভয় পেয়েছিলাম এই ঘটনাটাতে। কারণ কেউ আমার সামনে কলিজা খুলে খাচ্ছে, আর রক্তাক্ত চেহারা, খুব বিশ্রী দেখতে একটা মানুষ, এটা দেখে কে না ভয় পাবে? যদি আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। এই ছিল আমার গল্প। যদি আরও ঘটনা রয়েছে আমার সাথে ঘটে যাওয়া, যদি এই গল্পটা সিলেক্ট হয়, তাহলে আমি পরের গল্পগুলা আপনাদেরকে বলে দিব যে আমার সাথে আরও কী হয়েছে। ধন্যবাদ। আশা করছি বুঝতে পারছেন এই গল্পটা কী ছিল। গল্পটা আসলে মানে সে কেন তার জ্বর উঠেছে, কেন তার প্রবলেম হয়েছে, কেন হচ্ছে সে কোন এক সময় সে রাতেই সে যখন গিয়েছিল, তার কিন্তু চুল কিন্তু খোলা ছিল। সে চুল বেঁধে বা চুলে কাপড় দিয়ে বা মাথায় কাপড় দিয়ে সে বের হয়নি। সে কারণে জিনিসটা হচ্ছে যে এভাবে ঘটেছে। কিন্তু আমার নিজের একটা প্রশ্ন আসলো এখানে, যে কীভাবে কল দিল?
লেখক যদি এই লেখক যদি গল্পটা শুনে থাকে, তাহলে অবশ্যই লেখক আমাকে জানাবে যে কল কীভাবে দিল, কারণ তারা তো কল দিতে পারে না, বা ভূতেরা তো কল দিতে পারে না। কোনো উচিলে হ্যাঁ ডাকতে পারে, বাট কল তো দিতে পারে না। এই জিনিসটা আসলে মানে আমার থেকে নিজেরও একটা খটকা লাগলো যে কীভাবে সম্ভব এটা। যাই হোক, আমি জানি না ঠিক এটা সম্ভব কি না, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন আর কি। ঠিক আছে, যাই হোক, এই সমস্যা নেই। তার গল্প আমি শেষ করলাম। এখন আমরা পরের গল্প যাব। পরের গল্পের নাম হচ্ছে জিনের ভিটা। তিনি লেখকের নাম তিনি বলতে ইচ্ছুক নন। তাহলে আমি গল্পটি তো চলে যাচ্ছি। গল্পটির নাম হচ্ছে জিনের ভিটা। জিনের ভিটা। সময় লাইভের সময় ঠিক এখন ঠিক কত, 40 মিনিট 40 সেকেন্ড। ওকে, আমরা আমাদের কয় নাম্বার গল্প, 1 2 3 4 5, আমাদের 5 নাম্বার গল্পে আমরা চলে যাচ্ছি। আশা করছি আপনাদের গল্পগুলো ভালো লাগছে। যদি কারো যদি এরকম গল্প থেকে যে গল্পগুলো বলতে চান, অবশ্যই আমাদের লাইভে আপনারা যুক্ত হতে পারবেন। যদি কোনো গল্প কেউ বলতে চান, আমরা লাইভে আপনাকে কানেক্ট করে ফেলবো, সমস্যা নেই। এখন যে গল্পটা বলবো সেই গল্পটা অনেক বড়, অনেক সময় নিয়ে আসলে সময় লাগবে। আশা করছি আপনারা এরপর আর বেসিক্যালি আর কয়টা গল্প আছে, আরও 3টা বড় গল্প রয়ে গিয়েছে আজকে আসলে। তো দেখা যাক তো ওই 3টা গল্প বলতে পারি কিনা। যদি বলি অবশ্যই আপনারা আছেন আমার সাথে। জিনের ভিটা গল্পটি শুরু করা যাক। সেবার ঈদের ছুটিতে আমরা নানা বাড়িতে বেড়াতে যাই। আমার নানাদের 2 ভাইয়ের মধ্যে আমার নানাই বড়। তাদের 2 ভাইয়ের বাড়ি ছিল পাশাপাশি। বলে রাখা ভালো, আমার নানার 2 মেয়ে, বড় খালা বিদেশ থাকে, অপরদিকে ছোট নানার 3 ছেলে। এই বাড়িতে খেলার সাথী না থাকায় আমি আর ছোট ভাই হৃদয় ছোট নানার নাতিদের সাথে খেলাধুলো করেই সেখানে বেশি সময় কাটাতাম। তো এক বিকালে খেলার ছলে সবাই গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত জমিতে যায়। খেলতে খেলতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। সে সময় আমাদের সাথে খেলতে আসে ফেরদৌস, ছোট নানার নাতি। ফেরদৌস বলে বাড়ি ফিরে যেতে, সন্ধ্যা হলে নাকি বাইরে থাকতে নেই, দুষ্টু আত্মারা নাকি ওই সময় বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু আমি আর হৃদয় পাত্তা দি নাই তার কথায়। আমরা এসব বিশ্বাস করতেন না। তাই ওরা সবাই চলে গেল, আমরা 2 ভাই রয়ে গেলাম। ওরা চলে যাওয়ার মিনিট 10 পরে হৃদয় আমায় বলল, এভাবে চুপ করে না থেকে আমরা বরং লুকোচুরি খেলি। আমিও রাজি হলাম। এরপর আমি একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে 1 থেকে 10 গুনতে লাগলাম আর ওকে লুকাতে বললাম। আমি গোনা শেষ করে ওকে খুঁজাখুঁজি শুরু করে দিই। একটা দীর্ঘ সময় ওকে খুঁজতে আশেপাশে কোনো জায়গায় বাকি রাখিনি, কিন্তু ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না আমি। এদিকে অনেক রাত হচ্ছিল। আমি তখন ভাবলাম ও বাড়িতে ফিরে গেছে, তাই আমিও বাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম বা পা বাড়াচ্ছিলাম। বলা বাহুল্য, সেই পরিত্যক্ত জমিটির একদম শেষ মাথায় একটা পুরাতন কবরস্থান রয়েছে। সেদিক দিয়ে আমাদের নানা বাড়ি যাওয়ার রাস্তা। তো কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় আমি হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলেও কৌতূহল দমন করতে কবরস্থানের দিকে কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম কেউ নেই। ফিরে আসতে গেলে আবারও কান্নার শব্দ শুনতে পেলাম। এবার আরও কাছ থেকে যেন কেউ ভয়ানকভাবে উদ্ভুতভাবে কান্না করতে লাগলো। শব্দটা যেন আমার চারপাশ থেকে হাসছিল। বুঝতে পারলাম রাত্রিবেলায় আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও এখানে চলে আসা আমার উচিত হয়নি। সে অদ্ভুত কান্নার আওয়াজে আমার বেশ ভয় করতে লাগলো। মনে মনে
দোয়া দরুদ পড়তে শুরু করলাম। পড়তে পড়তে একটা দৌড় লাগালাম বাড়ির দিকে। কিন্তু জমিটা পার হওয়ার সময় একদম শেষ সীমানায় কিছু একটার সাথে আমার পা জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ার ফলে প্রচণ্ড আঘাত পায়। ভয়ানক কান্নার শব্দ থেকে রেহাই পেতে দ্রুত দৌড়ে যেতে পড়ে পড়ে গেলাম আমি। আঘাত পাওয়ার ভয়টা আরও প্রকাণ্ড বা আরও প্রকাণ্ড রূপ ধারণ করলো। আমি জ্ঞান হারালাম। সকালে নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। মানে এখানের মধ্যে একটা কথা আমি বলতে ভুল করেছি, সেটা হচ্ছে যে তিনি পড়ে যাওয়ার পর কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিল বা জ্ঞান হারায়, কারণ হচ্ছে তার আশেপাশে শব্দটা আরও বেড়ে গিয়েছিল অনেক বেশি, সেজন্য তিনি সেন্সলেসটা হারিয়ে ফেলে বা তার জ্ঞান হারিয়ে ফেলে। তো এদিকে একটু নোট করবেন এটা। সকালে নিজেকে আবিষ্কার করলাম বাড়িতে, সবাই আমার চারপাশেই আছেন। আম্মুর থেকে জানতে পারি গতরাতে আমি বাড়ি না ফেরায় আমাকে খুঁজতে খুঁজতে আমাকে জমির ওই জায়গাটা থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু হৃদয়ের এখনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকি। ওইদিকে হৃদয়কে অনেক খোঁজাখুঁজি পরও পাওয়া যায়নি। এরপর একজন নামকরা হুজুরকে ডাকা হয়। সেই হুজুর কিছু পানি পোড়া দিয়ে আমাকে একটা তাবিজ দেন। তিনি আরও জানান ওই জমির আশেপাশে থাকে কিছু দুষ্টু জিন আমার উপর আচরণ করেছে। আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন হৃদয় হয়তো সে দুষ্টু জিনেদের কবলে আছে। সেদিন আমি কোনোভাবে বেঁচে গেলেও আমার ভাই আর নেই। শুনে আমি খুবই ব্যথিত হই। কোথাও না কোথাও নিজেকে দোষী মনে হচ্ছিল ভাইয়ের এই অবস্থার জন্য। সেই ঘটনা 10 বছর পেরিয়ে গেল, আজও হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের জীবন নিজেদের মতোই করে চলছে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ছিল গল্পটির মধ্যে হচ্ছে যে পরিত্যক্ত কবরস্থানের সে শব্দ, যেখানে আমাদের দুষ্টু জিনরা থাকতো, এবং সে ভিটাটি যেখানে রাত্রের বেলা খেলার কারণে এমন কিছু ঘটনা ঘটেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ঘটনাটা অনেক আগের জমি জমাগুলো এমনই ছিল। তো এই আর কি, এখন আশা করছি হৃদয়কে তার খুঁজেও পাওয়া যায়নি। সেক্ষেত্রে খুবই আসলে দুঃখ পেলাম যে এটা কেমনভাবে হলো। এরপর আমরা আরেকটি গল্পতে চলে যাবো এবং একটু দেখি গল্পটার শেষটা আছে কিনা। ওকে, এখন যে গল্পটা বলবো সে গল্পটা হচ্ছে অভি কেন ফিরল না। মানে গল্পটির নাম হচ্ছে অভি কেন ফিরল না। আমি কমেন্টে গল্পটির নাম লিখে আমার সময়ের টাইমিংটা লিখে আমি শুরু করতে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে অভি কেন ফিরল না। সময় লাইভেরটি এখন হচ্ছে আপনার লাইভের 48 মিনিট 48 সেকেন্ড থেকে। আচ্ছা, যারা আছেন তারা একটু আমাকে জানাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে কিনা। তাও আমি একটু দেখি একটু অপেক্ষা করেন, আমি জিনিসটা লিখি। আপনারা কি ব্যাকগ্রাউন্ড যেটা মিউজিক চলছে ওটা কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। তার এরপরে আমি পরের গল্প চলে যাব। আশা করছি সবাই জানেন আমাদের ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে, আচ্ছা আমি ইউটিউবের লিঙ্কটা দিয়েছি। আমাদের ইউটিউবের মধ্যে একটা ভিডিও মোটামুটি কিছুটা পরিমাণ ভাইরাল হয়েছে, বা মনে করেন আমরা তো এইটা নিয়ে এত বেশি পাবলিকেশন করছি না এবং বুঝ থেকে শুরু করে কিছুই করিনি। তো আপনারা দেখলে খুশি হবেন যে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, এবং আমরা চাচ্ছি
আমার পরে মানে আমার কণ্ঠের পরেই আমরা একটা মহিলা কণ্ঠ অ্যারেঞ্জ করার জন্য, যে মহিলাটি আমার সাথেই থাকবেন, তিনিও কিছু গল্প বলেন, আমিও কিছু গল্প বলবো, এই আর কি। আচ্ছা, আমি একটু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গল্প। আমি যেগুলো ফেসবুকে পোস্ট না করলে ইউটিউবে কিছু কিছু ভিডিও পোস্ট করে থাকি আর কি। একটু অপেক্ষা করুন, আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই। অদৃশ্য ছায়া, আমাদের ইউটিউব পেজটাও রয়েছে, যেখানে আমাদের 51টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে অলরেডি। আমরা আমরা এটা নিয়ে এত বাড়াবাড়ি বা এত মানে কিছু করছি না, তাই বলে এটা হয়তোবা সাবস্ক্রাইবার বাড়ছে না, যেভাবে পেজের মধ্যে সাবস্ক্রাইবার ফলোয়ার বেড়েছে। ওকে, ইউটিউব চ্যানেল একটু অপেক্ষা করুন, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে আমাদের নেক্সট পর্ব শুরু করতে যাচ্ছি। আনিকা তাবাসসুম, থ্যাঙ্কস। কেমন লাগছে আপনাদের একটু জানাবেন গল্পগুলো শুনতে। ঠিক রাত ঠিক শনিবার রাতে আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের ইউটিউবের লিঙ্কটা, চেক আউট করবেন আশা করছি। ওকে, আচ্ছা আনিকা তাবাসসুম আপু, ধন্যবাদ আপু। আমরা এখন নেক্সট গল্প চলে যাব, যে গল্পটির নাম কি বলেছি, আর না নাম এটা ছিল না, নামটার নাম হচ্ছে নাম তো বলেছি যে অবি, আমার বন্ধু অবি কই গেল। যাই হোক, ফানি গেলাম, ফানিভাবে না বলি, এটা হচ্ছে অবি কেন ফিরল না গল্পটির নাম। শুরু করতে হচ্ছে, একটু অপেক্ষা করুন। ওকে, তাহলে গল্পটি শুরু করা যাক আর কি। ঈদের ছুটি কাটিয়ে সবাই নিজ নিজ মেসে ফিরতে শুরু করি। আমি ফিরে শরৎকে পেলাম। শরৎ মানে আমার বন্ধু। 2 দিনে হাসান চলে এলো। 4 নাম্বার দিনে অবিও ফিরল। সময়ের সাথে খেয়াল করলাম অবি একটু অদ্ভুত আচরণ করছে। এই যেমন একা একা বিড়বিড় করা, ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, সবার থেকে বিশেষত সিগারেট থেকে দূরত্ব রেখে চলা, অন্য সব মানিয়ে নেওয়ার মতো হলেও শেষটা খেয়াল করার পর একটু অবাকে হলাম আমি বা আমরা, মানে ওই যে সিগারেট থেকে দূরে সরে যাওয়া। সময়ের সাথে অবির এরূপ কার্যকলাপ বেড়ে চলছিল। নতুনভাবে যুক্ত হলো মধ্যরাতে হুট করে রুম থেকে বেরিয়ে যাওয়া। কখনো কখনো ছাদে যেয়ে বসে থাকতেও দেখেছি, আবার কখনো কখনো বিল্ডিং থেকে নেমে অন্য কোথাও, যা কেউ জানতামও না সে কোথায় যাচ্ছে। সেদিনও যথারীতি মধ্যরাত রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল অবি। তবে পেছন পেছন ও ছাদ করাটা কি এটা দেখার জন্য আমরা সবাই গেলাম তার পিছনে পিছনে। আমরাও বলতে আমি আর শরৎ সিঁড়ি বেয়ে উপরে উঠছি। ছাদের দরজার আগে আড়ি পেতে শুনতে পেলাম অবি কার সাথে কথা বলছে। দ্বিতীয় ভয়েসটা একটা মেয়ের হবে, ভীষণ মায়াবী কণ্ঠ। দরজায় উকি মেরে দেখতে চেষ্টা করলাম মেয়েটা কে। নেই, কেউ নেই। বেঞ্চে অবি একাই বসে আছে, একাই কথা বলছে। তবে কয়েক মুহূর্ত আগে যে এখানে কোনো একজন মেয়ে ছিল সে ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। ছাদে খুঁজে কাউকে না পেয়ে চেপে দিলাম অবিকে। না, কোনোভাবে ওর মুখ থেকে কিছু বের করতে পারেনি সেবার। কিছুদিন পর একইভাবে অবি ছাদে গেল। পেছনে আমার সাথে শরৎ আর হাসান দুজনেই আছে। আবারও কান পাতলাম, একই কণ্ঠ, জিজ্ঞাসা, আজ দেরি করলে যে?
আমরাও দেরি না করে ঢুকে পড়লাম। কেউ না থাকলেও সবার চোখে পড়ল দ্রুত প্রস্থান করা ছায়ামূর্তি। অবিবেশ রাগান্বিত হয়ে জানতে চাইল আমরা এখানে কি করি। আমরা উত্তর দিলাম, চাঁদ দেখতে এসেছি। রুমে এসে এই ব্যাপারে আলোচনা করছিলাম আমরা। না, অভি তো আসেনি। ছায়ামূর্তির ব্যাপারটা সবাই লক্ষ্য করেছিল। একজনের চোখের ভুল হতে পারে, কিন্তু সবার চোখের ভুল কখনোই হতে পারে না। দিনের পর দিন অভির অদ্ভুত আচরণ, সাথে সে মায়াবী কণ্ঠ আর আজকের ছায়ামূর্তি, সব মিলিয়ে কেমন যেন এলোমেলোভাবে ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, বা এলোমেলো সিচুয়েশন। আমাদের ভাবলাম কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে। ডিসাইড করলাম অবির বাবাকে জানাবো। পরের সকালে চাচাকে ফোন দিলাম। চাচা অবাক হয়নি, বরং বিকালে এসে অবিকে নিয়ে পাড়ি জমালেন গ্রামে। ময়মনসিংহের এক অজপাড়া অঞ্চলে তাদের বাড়ি। সপ্তাহখানেক পর ফোন পায় চাচার, অবি নিখোঁজ 2 দিন যাবত। আমাদের এখানেও আসেনি অবি। তাহলে অবি কই গেল? চাচার ভাষ্য মধ্যে এক মৌলানা সাহেবের কাছে নিয়েছিলেন অবিকে। হুজুর নিজের কাজ শুরু করার পর তাদের সামনে অবি নিজে বলেছিল, তাড়াতে চাইলে হারাতে হবে। আরও অনেক কিছু বলেছিল। সূত্রপাত নাকি সেবার ঈদে বাড়ি ফেরার সময় ঘটেছে। গাড়ি অপেক্ষায় বৃদ্ধ গাছের নিচে দাঁড়িয়েছিল অবি। নজর পড়ে যায় এক যুবতী জিনের। সেই যুবতী জিনকে আমরা পরি বলতে আখ্যায়িত করতে পারি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও আজ অবধি পাওয়া যায়নি অভিকে। জিনের কাজ নাকি অন্য কিছু জানি না, তবে চাই যেখানে থাকুক আমার বন্ধুটা ভালো থাকুক। আজকের এই গল্পটাই ছিল আমার লেখা। এরপর থেকে এখনো পর্যন্ত বন্ধুর আর খোঁজ খবর পাইনি। জানি না বন্ধু কই আছে, হয়তোবা পরীরা তাকে নিয়ে গেছে। এমন তাহলে ঘটনা এখানে শেষ। কেমন লাগলো আজকের এই ঘটনাটা জানাবেন। আশা করছি আপনাদের ঘটনাটা অনেক ভালো লেগেছে। পরীরা এরকম স্বাভাবিকভাবে করেই থাকে, এটা আপনাদের অজানা নয়। ওরা এরকম সুন্দর কোনো পরীরা সুন্দর কোনো ছেলে বা যারা হচ্ছে যে আপনার জিন, তারা কোনো সুন্দর মেয়ে পেলে এভাবে উঠিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হয় সে প্রাচীনকাল থেকেই। তো এই ছিল অভিকে ফিরে না পাওয়ার গল্প। জানি কষ্টর গল্প হলো। গল্পটি যিনি লিখে পাঠিয়েছেন অনেক কষ্টের মধ্যে সে গল্পটা লিখে পাঠিয়েছেন, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। জানি না, হয়তো আমার পড়াটা খারাপ লাগতে পারে, বাট এখানে একটা মেয়ের কণ্ঠে হলে হয়তো আরও ভালো লাগতো। বাট আমি মনে করি আপনাদেরকে আমি আমার যে এই ঘটনাটা আমার একদম আপনাদের ফিলিংসের সাথে ঘটনাটা বলতে পেরেছি, যাতে ঘটনা আমার সাথে ঘটেছে এমন করে বলার ট্রাই করেছি। এবং মনে করেন এখানে একটা কথা বলাই যায় যে ঘটনাটার সাথে যদি আমার সাথে ঘটতো তাহলে আমি আপনাকে ওইভাবে করে ওইভাবে ফিলিং নিয়ে বা ফিল নিয়ে আমি ঘটনাটা বলতে পারতাম। কিন্তু ঘটনাটা হচ্ছে একজন লেখকের বা একজন যে ঘটনা লিখেছেন তার ঘটনা। স্বাভাবিকভাবে সেই ঘটনাটা আমার সাথে ঘটেনি। তা আমার ঘটনাটা কি, ঘটনাটি আমার সাথে ঘটেনি সাধারণত, সেই কারণে ঘটনাটি সুন্দর না লাগারই কথা। বাট আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে যে ঘটনাটি সুন্দর করে পড়তে, কারণ প্রথম আমি নতুন ছিলাম, সেজন্য কথাগুলো বলতে আমার একটু সমস্যা হতো, কারণ নতুন কোনো স্টার্টিংয়ে কোনো কিছু সমস্যা হতেই পারে। বাট এখন সময় যত যাচ্ছে আমি কোয়ালিটিগুলো বুঝতে পারছি, এবং দেখবেন আমি কিছু সময় আমার ভয়েসটাও চেঞ্জ করছি কথার সাথে সাথে, কথার তালে তালে। আশা করছি আজকের পর্বটা, আজকে যে শনিবারের পর্ব, অন্য শনিবারের পর্ব থেকে আজকে সবারই ভালো লাগছে। তো আর দেরি না করে আমরা আমাদের আরেকটি পর্বে এখনই চলে যাব। পর্বটির নাম হচ্ছে জিন, গল্পটির নাম হচ্ছে জিন। লিখেছেন ফারজানা ইয়াসমিন বৃষ্টি। দেরি না করে সে গল্পতে যাব, তার আগে আমার একটা কাজ করিনি, কমেন্ট বক্সে গল্পটির নাম এবং লাইভে সেটা
কত সময়ের মধ্যে আমরা বলা শুরু করছি সেটা বলে দিলে যারা নতুন নতুন আসবে তাদের জন্য এই গল্পটি শুনতে এবং তারা টেনে দেখতে পারবে। তাই একটু একটু কষ্ট করে অপেক্ষা করুন, আমি আমার নেক্সট গল্পে চলে যাচ্ছি। ওকে, পরের গল্পটা আমি লিখে লিখে দিচ্ছি যে পরের গল্পটা কি। তারপর আমি গল্প একটু অপেক্ষা করুন, একটু সবাই অপেক্ষা করুন, আমি কমেন্টটা করেই নেক্সট গল্পে চলে যাচ্ছি। জিন সময়, সময় কতক্ষণ? সময়ের দিক এখন 1 ঘন্টা। ওকে, 1 ঘন্টা। আপনারা আমার সাথে আছেন 1 ঘন্টা ধরে, তার জন্য আপনাকে ধন্যবাদ। 1 মিনিট। ওকে, শুরু করা যাক আমাদের জিনের গল্প। গল্পর নাম হচ্ছে জিন। গল্পটি কেমন লাগবে ঠিক আমি জানি না, কিন্তু আমি গল্পটি ঠিকমতো লেখার চেষ্টা করলাম। আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন, আশা করছি সবার গল্পটি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে সে আমার গল্পতে যাওয়া যাক। 2022-এর কথা বলছি। ময়মনসিংহে আমি তখন নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তি হতে ব্যাগ গুছিয়ে উঠেছিলাম কাকার বাসায়। আমি ছাত্রী হিসাবে মধ্যবিত্ত, এক্সট্রোভার্ট। সুযোগ পেলে কোচিংয়ে বাং দিয়ে এখানে সেখানে ঘুরতে চলে যেতাম, কারণ জায়গাটা ছিল আমার জন্য খুবই নতুন। জয়নুল আবেদিন পার্ক ছিল আমার নিরিবিলি নিজের সাথে সময় কাটানোর একটা জায়গা। নদীর কাছের নেতানো সিঁড়ির উপরে বসে থাকতে থাকতে বিকাল গড়িয়ে সন্ধ্যালগ্ন নেমে আসত, কখনো কখনো ঠেরে পেতাম না। সেরকমই একটা দিন কোচিং শেষ করে কাকার বাসায় না গিয়ে রিক্সা করে চলে যায় সে পার্কে। আশেপাশে অনেক কপতির ভিড় টেলে আমি নিরিবিলি একটা জায়গা খোঁজার পর দেখতে পেলাম নদীর একদম কাছের একটা সিঁড়ি রয়েছে, যেখানে আমি নিজের ডায়েরিটা বের করে হাবিজাবি লিখতে বসে গেলাম। একটা গল্পের প্লট মাথায় এসেছিল তখন। সেই হিজিবিজি গল্পের খসড়া লিখতে লিখতে দেখা গেল আমার ডায়েরির প্রায় 40টা পৃষ্ঠায় শেষ। এটা গল্প হতে চলেছে নাকি উপন্যাস সেটা বুঝে আমি উঠতে পারিনি। যখন হিমশিম খাচ্ছি ঠিক তখনই আমার কানের গোড়ায় পুরস্কণ্ঠী কারোর বিশাল ঢেগুরের আওয়াজ। আচমকা শব্দে চমকে উঠে আমি। আমার হাত থেকে ডায়েরিটা ছিটকে সিঁড়ির পাশে গাছের উপরে জাম করতে লাগলো। পাশে তাকিয়ে দেখলাম এক প্রবীণ মানব আমার দিকে তাকিয়ে খেক খেক করে হেসে বলতে লাগলেন, কি মায়া দড়াইছ? তুমি এই না একলা একলা বইয়া কি করতাছিলা? সন্ধ্যা হইয়া যাইতেছে তো, বাড়িতে যাও, জায়গাটা বালানা। আমি তখন তাকিয়ে দেখলাম বিকালের আলো প্রদর্শন শেষে পৃথিবীর পশ্চিমে সূর্যের একটুখানি চিলতে অংশ দেখা যাচ্ছে। গল্পের খসড়া লেখায় এতই মনোযোগী ছিলাম যে কখন 4-5টা আপচা হয়ে গিয়েছে টের পাইনি। একটু আগে যে এত কপতি আমাকে ঘেরাও করে রেখেছিল তারাও দেখলাম সহি সালামাত ঘরে চলে গিয়েছে। অতএব চারিদিক 2-1 জন র্যান্ডম মানুষ ছাড়া তেমন লোক সমাগম দেখতে পেলাম না। এত ভরকানোর কিছু নেই, কারণ সন্ধ্যার পর এই জায়গায় আবার চটপটি ফুচকার দোকান আর কাস্টমারের গম গম করতে থাকবে। আমি ডায়েরিটা তুলতে তুলতে বুড়োর দিকে তাকালাম আরেকবার। সন্দেহজনক কিছু পেলাম না, তবে তার মধ্যে আমার প্রতি একটা দায়িত্ববোধ টের পেলাম। এরকম হয় দেখা যায় আশেপাশে কম বয়সী ছেলে মেয়ে
কোনো ইল্লিগ্যাল কাজ করলে বা তাদের ক্ষতি হতে পারে এমন কিছু করতে দেখলে এক দুজন বয়স্ক নানা চাচা এমনই উদয় হয় যারা যেতে এসে শাসন করে বাড়ি পাঠিয়ে দিতে চায়। আমি কিছুটা ক্ষুব্ধ হলাম। বজ্রপাতের আওয়াজ আমার কানে আসলো, আবার কানের কাছে ডেগুর তুলে আমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য। আর কোনো জায়গা ছিল না, আমার কাছে এসে তার বসতে হলো। যাকগে, কিছু না বলে ডায়েরি ব্যাগে ভরে বাসার পথে এগোতে লাগলাম। এর মধ্যে আবার পিছন থেকে সে বুড়ো লোক আমাকে ডাক দিল, ও বেড়ি, তোমার চশমাটা লয়ে গেল না, এনে ফালাই যাইতেছ গা। এই কথা শোনার পর আমার মনে হলো, ওহো, আমি তো চশমাটা ফেলে এসেছি আসলে। তো এটা বলে ফিরে গিয়ে সিঁড়ির উপরে পড়ে থাকা আমার চশমাটা নিতে নিতে সেই দেখি বুড়ো লোকটার জায়গায় ব্ল্যাক হোলের মতো মিচমিচে কালো স্থির একটা অবয়ব। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তবে আমার একটা বৈশিষ্ট্য আছে, প্রচণ্ড ভয় পেলে আমি তৎক্ষণাৎ কোনো কথা বলতে পারি না, কিন্তু ভয়ের চোটে ভেতরে ঠিকই হৃৎপিণ্ড ফেটে যেতে লাগে। মিচমিচে কালো অবয়বটার দিকে হা করে তাকিয়ে আমার চোখ দুটা টিক করে বের হতেই যাচ্ছিল। ঠিক তখন বুড়োর সে খলকলনা বা হাসিটা, কিন্তু ভরসা মিশ্রিত হাসি আমার চোখ দুটোকে আবার ঠেলে ভিতরে ঢুকিয়ে দিল। আসলে আমার চোখের ভুল ছিল ওটা। যেহেতু চোখে চশমা ছিল না, সন্ধ্যাও হয়ে আসছিল, তাই হঠাৎ চোখে ভুল দেখেছিলাম। বুড়ো এখানে আরামসে বসে আমার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, যাও যাও মাইয়া, সন্ধ্যা হইয়া গেছে, দেরি কইরো না, তোমার আম্মা আব্বা চিন্তা করতেছে। আমার তখন বুড়ো লোকটার প্রতি একটু ভরসায় কাজ করতে লাগলো যে সে যাক, সেদিন বাসায় তো এলাম, কিন্তু বাসায় আসার পর আমার সাথে কিছু অদ্ভুত কিছু ঘটতে শুরু হলো। বাসে গিয়ে ফ্রেশ হয়ে বিছানাটায় নজর আসতে প্রচণ্ড ঘুম পেল। কাকিকে ঘুম পেয়েছে ঘুমাবো বলতে তিনি কোনো আগাম সংকেত না দিয়ে একতলা ভাত খাইয়ে দিলেন। ভাত খেয়ে 2 ঘন্টা পরে তারপর ঘুমাতে লাগলাম, না হলে সোজা আব্বুকে নোটিফাই করে দেওয়া হবে। সুতরাং খেতে হলো ঘুম ঘুম চোখে নিয়েই। খেয়ে পড়তে বসলাম। বই তো খুললাম ঠিকই, কিন্তু চোখ দুটো কোনো মতেই খুলে রাখতে পারছিলাম না। বইয়ের অক্ষরগুলো যেন সব হই হই রবে উঠে আসছিল আমার চোখের দিকে, ক্রমশ ঝাপসা হয়ে। কাকির নজর এড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে ঝিমিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে কি পড়েছি নিজেও জানি না। কাটায় 2 ঘন্টা হতেই আমার ফোনে আগে থেকে 2 ঘন্টা সেট করা রাখা অ্যালার্ম বেজে উঠল মধুর স্বরে। আমি তৎক্ষণাৎ কোনো দিকে না তাকিয়ে বিছানায় পড়ে ঘুমানোর রাজ্যে পাড়ি জমালাম। হঠাৎ করে গতানুগতিক হরর সিনেমার মতো রাত 3টার দিকে আমার প্রচণ্ড পানি পিপাসায় ঘুম ভেঙে গেল। এটার কোনো দরকার ছিল না। কিছুক্ষণ শুয়ে থেকে পানির পিপাসার রেঞ্জটা বোঝার জন্য আমি চেষ্টা করলাম পানি না খেয়ে থাকবো না, কিছুটা পানি গিলে গলাটা ভিজানো উচিত। তাই পানি গিলে গলাটা ভিজাতে হবে দেখছি। উঠে 10 কদম হাঁটলে পাশের রুমে ডাইনিং টেবিল, গিয়ে পানি খেলাম। পানি খাওয়ার পর যেন শরীরটা একটু চাঙ্গা হয়ে উঠল। ভাবলাম আরেকটু পর ফজরের আজান দিবে, ততক্ষণ এখানে বসে পড়তে থাকি। লাইট জ্বালিয়ে বই এনে পড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পড়ার পর আবার ঘুম পেতে লাগলো। কি এক ফেসাদ! পড়তে বসলেই কেন এত ঘুম আসতে হবে? ঘুম কাটানোর দরকার। চোখে পানি দেওয়ার জন্য উঠলাম। ওয়াশরুমের সামনে বেসিন, কল ছাড়তে বেসিনের ওপর আয়নার একটুর জন্য চোখ পড়েছিল। আয়নায় কিছু একটা ছিল অথবা ছিল না।
কিন্তু আমি তখন আউট অফ নয়ারে কল বন্ধ করে আয়নার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালাম। আমি নিজের চেহারা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিছুই না। কিন্তু কিসের একটা আকর্ষণে আমি সেখানে শুধু তাকিয়েই থাকলাম। আয়নার ভেতরকার আমার অবয়বের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল অনেক গভীরে কোথাও আমি কিছু একটা দেখতে পাচ্ছিলাম। অন্ধকার যেন বিভিন্ন ধরনের আকার নিয়ে আলোর মতো ঘুরে ঘুরে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আয়নার ভেতরকার আমার মুখে তখন রহস্যময় মিটমিটে হাসি। আমি ধীরে ধীরে আমার হাতটা মুখের কাছে এনে কয়েক সেকেন্ড অপেক্ষা করে একটা একটা আঙ্গুল কামড় খেতে লাগলাম। ডান হাতের করে আঙ্গুলটা খেতে বাকি ঠিক সে মুহূর্তে প্রচণ্ড একটা বাতাস পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে সাই করে পাশ দিয়ে চলে গেল। আমি সম্বিত ফিরে পেয়ে হাঁপাতে শুরু করলাম। আয়নায় দেখা দৃশ্যটা আমার ভেতরে প্রচণ্ড রকমের ভয় ধরিয়ে দিল। আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, চিৎকারও করতে পারছিলাম না। পাগুলোকে কোনো মতে ঠেলে নিয়ে বিছানার কাছে আসতে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিল। দেখলাম বিছানায় ঠিক আমার মতো একজন শুয়ে আছে। মনে হয়নি এটা অন্য কেউ হতে পারে, এটা আমিই ছিলাম। হ্যাঁ, আমিই ছিলাম। আমি বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা আমাকেই দেখছি বিস্ফোরিত চোখে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। দুনিয়া সব যুক্তি বিজ্ঞান কিছুই মাথা আসছিল না। কি করব? আমি নিজেও একজন বিজ্ঞানের ছাত্রী ছিলাম। আসলে কিছু করা উচিত কিনা এই জ্ঞানও লোপ পেয়ে গিয়েছিল। এরপর ভৌতিক কাহিনীর ভিকটিমদের মতো আমিও কোনো ঝামেলা ছাড়াই সসম্মানে জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমি নিজেকে নিজের বিছানায় কাঁথা মোড়ানো অবস্থায় সুকো নিদ্রা থেকে জাগরিত অবস্থায় আবিষ্কার করছিলাম। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই স্টোরি। এর পিছনে অনেক যুক্তি দেওয়া সম্ভব, কিন্তু সেদিনের সে ঘটনাগুলোকে পরপর সাজিয়ে একটার সাথে আরেকটা মেলাতে আমার ভালোই লাগে। জয়নাল আবেদিনের পার্কে সে দায়িত্বশীল বুড়ো চশমা নিতে গিয়ে খালি চোখের তার আশুরূপ দেখা, তার অদ্ভুত অথচ ভরসামাখা হাসি, বেসিনে একভাবে দাঁড়িয়ে থাকার সময় পেছনে দিয়ে সাই করে চলে যাওয়া সে বাতাস, আমার কাছে এসব কিছু একটা একক সত্তা মনে হয়। তারপর থেকে নিজেকে নিজে ভক্ষণ করা, বিছানায় নিজেকে নিজেই দেখতে পাওয়া হ্যালুসিনেশন নাকি না। তবে একটা কথা বলি আপনাদের, সন্ধ্যায় জয়নাল আবেদিনের পার্কে সাবধানে চলাফেরা করবেন এবং অবশ্যই রাত 3টের সময় বাথরুমে গিয়ে ভুলেও কেউ আয়নার দিকে তাকাবেন না। এই ছিল আমার ঘটনা। জানি লেখাটা খুবই অদ্ভুত, আশা করছি আপনার ভালো লাগবে। তো এই ছিল জিনের ঘটনা। তো আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। আশা করছি গল্পটা আপনাকে পড়ে শোনাতে পেরেছি। তার জন্য জিনের গল্পটা আমার নিজের এক অদ্ভুত শিহরণ দিয়ে উঠলো আমার গায়ে। তো গল্পটি কেমন ছিল জানাবেন, আর কে কোথা থেকে গল্পগুলো শুনছেন সেটাও জানাবেন, যাতে করে আমি জানতে পারি যে আমার গল্পগুলো কোন কোন জায়গা থেকে কারা কারা শুনতে পাচ্ছে আর কি। তো এই ছিল আজকে আমাদের 7 নম্বর গল্প। আমরা পরের গল্পতে যাব। যদি আপনাদের সবার এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে আমরা পরের গল্পতে চলে যাব। তাহলে আপনারা বলুন গল্পগুলো কেমন লাগছে। এরপরে আর গল্প রয়েছে 2টা, 3টা, 4টা, আর 4টা গল্প রয়েছে। যদি আপনাদের উপস্থিতি বলে তাহলে আমি সেই 4টা গল্পই শুরু করব। তো কেমন লাগছে গল্পগুলো একটু জানাবেন। হ্যাঁ, এরপরে গল্পটির নাম হচ্ছে মিয়াবাড়ি বা মিয়াবাড়ির গল্প।
তো গল্পটি কেমন লাগছে সবার, হ্যাঁ একটু জানাবেন। আমি গল্পের নামটা লিখে দিয়ে এবং সময়টা লিখে দিয়ে পরের গল্প শুরু করতে যাচ্ছি। এখন যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হচ্ছে মিয়ার বাড়ি। ওকে ওয়েট, মিয়া বাড়ি, মিয়া বাড়ি এবং সময় লাইভের কতক্ষণ এখন? 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটে। তাহলে দেরি না করে আমরা গল্পটি শুরু করে দিই। আচ্ছা ওকে, এখন যে গল্পটি বলবো সে গল্পটি হচ্ছে যে মিয়া বাড়ি গল্প। লিখেছেন মুন্না সাইমন হাসান। তিনি যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। নরসুন্দু নদী ঘেঁষে ছোট্ট গ্রাম, কাগজি হিসেবে ময়মনসিংহের হলেও এই গ্রামের লোকজনের ময়মনসিংহ তেমন যাওয়া হয় না। সাইকেল চাপলে কিশোরগঞ্জ সদর ঘণ্টাখানেকের পথ। কালো জলের বিশাল বাউলার বিলের মাছ বরাবর ক্যাশবতীর কালো চুলের সীতা মতন চলে গিয়েছে বড় সড়কটি। এটি সড়কের বর্ণনা দিয়েছে মধ্যকথা, যেন নরসুন্দর পারে বিশাল বটগাছের পেট ছিঁড়ে বেরিয়ে সমাপ্তি টেনেছে সুরাটি বাজার। মোট হিসেবে রাস্তা গেছে এই গ্রামে বাড়ির সংখ্যা ছিল মাত্র 6টি। নরসুন্দর পারে তবে আজ যে গল্পটি লেখা হচ্ছে সেটি আবর্তন মিয়াবাড়ি, মধ্যপাড়া আর দক্ষিণ পাড়া নিয়ে। নরসুন্দর পারে বিশাল বটগাছের নিচে ঈদগাহ মাঠ, পশ্চিম কোণে শতবর্ষী মসজিদ, তার পাশে প্রাইমারি স্কুল। বর্ষায় বিশাল জলরাশির কল্লোলের দৃশ্যে চোখ জুড়ানো হলেও এই গ্রামের মানুষের জন্য এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। কেবল 10 মিনিট লাগে নদীটা পার হতে, কিন্তু ঘন বর্ষায় ঢেউ আর ঘূর্ণি স্রোতের কারণে নৌকা তলিয়ে যায়। গ্রামের মানুষেরা ঘুরে প্রায় 3 কিলো হেঁটে কালন্দি পুল পেরিয়ে ওই পারে পৌঁছায়। শীত কিংবা গ্রীষ্ম নদী পাড়ের ভৌতিকতা সময় বেদে ধাপিয়ে বেড়ায়। রাত 1:30 থেকে 4টা পর্যন্ত নদীর পাড়ে উষ্ণ বাতাস বয়ে বেড়ায়। গ্রামের মানুষের ভাষ্যমতে ওই বাতাস কোনো মহিলার শরীরে লাগলে মাসখানেক রক্ত বমি আর কালো জ্বর হয়। আমি তখন ছোট একজন ভুক্তভোগী দেখেছিলাম, কিন্তু বাতাস ব্যাপারটা অবিশ্বাসই করি। যাই হোক, মূল গল্পে যাচ্ছি। আজকে মূল গল্প যেটি, সে গল্পটি রাশিদ নামের এক মানুষকে নিয়ে। মানুষটাকে রাশিদ পাগলা। বাড়িগুলোর খানিকটা বর্ণনা প্রয়োজন। মিয়া বাড়ির লম্বা গ্রামীণ বাড়ি, সামনে বাউলার বিল, পিছনে নরসুন্দর বড় সড়কটা শুরুর প্রথম বাড়ি। এক সারিতে 60টার মতো দিঘি, তার মধ্যে একটা পরিত্যক্ত, নাম বড় দিঘি। বড় দিঘির পূর্ব কোণে গাছগাছালির ভিটা আর 3টা তাল গাছ। রাস্তা ধরে এগিয়ে গেলে পরের বাড়িটা মধ্যপাড়া। মধ্যপাড়া 3 দিকে বিলে, একদিকে রাস্তা। রাস্তার দুপাশে বিশাল সাইজের ডজনখানেক শিমুল গাছ। শিমুল ফুটলে এক একটা গাছকে দূর থেকে মনে হয় যেন গ্রামীণ নয়াবো লাল শাড়িতে ঘুমটা টেনেছে, ঘুমটা টেনে উকি দিচ্ছে। খানিকটা পথ গেলে দক্ষিণ পাড়া। এই বাড়িটা বিলের শেষ দিকে। এরপর সব ধানের ক্ষেত। রাশিদ পাগলা মধ্যপাড়ার, তার আড্ডা নরসুন্দর বট গাছ তলায়। ভাং
গাঁজা খেয়ে গালিগালাজ করে সারাদিন, কিন্তু মন ভালো থাকলে হাস্যকর কিঞ্চা জুড়ে দিত ওস্তাদ। তার পরিবার সবাই গাজীপুরে কোনো বস্তিতে উঠে গেছে অনেক বছর আগে। একা মানুষ, মাথা ঠিক নেই, পথে পথে ঘুরে বেড়ায়। বাপের 2.5 বিঘা ক্ষেতের ধান আর বিলের মাছের সম্বল। গল্পটা 2008 সাল এর বর্ষার শেষ দিন। তখন নদীতে নৌকা চালানো যায়। সোলেমান দক্ষিণ পাড়ার লোক। রাত 2টোর দিকে নরসুন্দর ঘাটে পৌঁছায়। গিয়েছিল ময়মনসিং। হাঁক দে ওপারে কেউ আছে কি না, কারণ আবছা আলোয় নৌকা দেখা যাচ্ছিল। কেউ নাই ভেবে অগত্য কালিন্দী পুলের দিকে হাঁটাতে। তখনই বটতলা থেকে চিৎকার শুনতে পায় রাশিদ পাগলার। পরিচিত লোক হওয়ায় সোলেমান স্বস্তির নিঃশ্বাস ফেলে লুঙ্গি কাঁচা মারে একটা বিড়ি জ্বালায়। মুখে বিড়ি ঠেসে ব্যাগ বোচকা বগল দাবা করে নদীর কিনারা যেতেই দেখে নৌকা ওই পারে। লগি বলতে হচ্ছে বইটা বুঝাচ্ছে। হাতে রাশিদ নৌকার ওপারের কোনায়। এমনিতে রাশিদ পাগলা বাচাল গোছের একজন লোক, কিন্তু সে কেন যেন জিম ধরে বসে আছে। মৃদু ঘুমের দুরানিতে সোলেমান অতটাও বুঝতে পারে না। তার কেন যেন মনে হলো বিদ্যুৎ গতিতে সে নদী পার হয়ে গিয়েছে। অপর পারে পৌঁছে সোলেমান জিজ্ঞেস করে, কি কাকা, বাইত যাইতান না আজিয়া? এখানে বাইত বলতে হচ্ছে বাড়ি বুঝেছে, আর যাইতান না আমাদের যাবেন বুঝাচ্ছে আর কি। রাশিদ কিছু কথা না বলে বটগাছের দিকে হাঁটা দেয়। পাগলা যা ইচ্ছে করতেছে করুক, এমনটা ভেবে সোলেমান রাস্তা ধরে হাঁটাতে মিয়া বাড়ির প্রথম দিঘির পারে পৌঁছাতে খানিকটা শীতল বাতাস অনুভব করলেন। আরেকটা বিড়ি জ্বালিয়ে টান দেয়। বড় দিঘি পেরিয়ে যখন সামনে এগোয় তখন পেছন থেকে কে যেন ডাক দিয়ে। পিছে ফিরে দেখে রশিদ পাগলা। সোলেমান ভাবে রশিদ মনে হয় পিছে পিছে দৌড়িয়ে এলো। এতটা খেয়াল না করে দুজন মিলে হাঁটাতে মধ্যপাড়া উদ্দেশ্যে। সোলেমান জিজ্ঞেস করলো, তোর কি অবস্থা রে? কিন্তু সোলেমানের কেমন যেন অস্বস্তি অনুভব হওয়া শুরু করলো। গুমট ব্যবসা গন্ধ নাক ভারী হয়ে আসে। রাশিদকে জিজ্ঞাসা করে, কি গো বেটা, কয়দিন গোসল করুন না? করিন বলতে যে করেন না বুঝেছে আগে, এটা ওইখানে ময়মনসিংহের ভাষা করিন। রাশিদ কোনো উত্তর দেয় না। খানিক বাদে সোলেমানকে জিজ্ঞাসা করে, ল অহন বিলিতে মাছ ধরি, বেইন্না বাজারে বেচ্চা কিছু পাউন্ড যাইব। সোলেমান মনে মনে গালি দেয় পাগলাটারে। বিড়ির পশ্চাৎ এ থাকা আগুন থেকে আরেকটা বিড়িয়ে জ্বালিয়ে এগিয়ে দেয় রাশিদের দিকে। কিন্তু রাশিদ ভেবাচেকে যায় হঠাৎ বিড়ি দেখে সরে গিয়ে বলে, সোলেমান না, তুই জাগা, আমার কাম আছে। সোলেমানের এতটা টাহর করতে না পেরে এগিয়ে যায়। পাগলের আর সময় জ্ঞান এত রাইতে একলা মাছ ধরবে বিলেতে। সে এগিয়ে যায় শিমুলতলির দিকে। মধ্যপাড়া ছেড়ে যাবে এমন সময় শুনে পেছন থেকে রাশিদ পাগলা ডাকছে। বিড়ি তখনও জ্বলছে। অপেক্ষা করে দুজন এগিয়ে যায় বাড়ির দিকে। সোলেমান জিজ্ঞাসা করে, আপনার বাইক যাইতেন না? তৈব এই লগে একটা কাম আছে, এর লেগা তোগো বাইক যাইতান লাগবো। সোলেমানের এতটা না ভেবে এগিয়ে চলে। শিমুলতলি পার হয়ে যখন খানিকটা এগোয় তখনই একটা দমকা বাতাস আসে। সোলেমান বিড়ির পশ্চাতে আরেকটা বিড়ি লাগিয়ে জোরে টান দিল।
কাহিনিটা ফুলকি দিয়ে বিন্দু আগুনটা উজ্জ্বল হয়। আচমকা রাশিদ সোলেমানের হাতে খামচি দিল। সোলেমান মশার কামড় মনে করে এতটা এগুতে লাগলো। রাশিদ আবার তার ঘাড়ে ধাক্কা মেরে কিছুটা পিছিয়ে যায়। সোলেমান এতটা কেয়ার না করে হাঁটছে। এরপর যখন জোরে ধাক্কা মেরে রাশিদ ওকে মাটিতে ফেলে দেয়, খানিকটা ভয় ঢুকে গেল মনে। ওপাশ এপাশ না দেখে ভো দৌড় দেয় বাড়ির দিকে। পিছন থেকে রাশিদ পাগল চিল্লাইতেছে, এ বেড়া যাসগা কেরে, আমার লাই যা, আমার লইয়া যা। পরের দিন সে বিচার নিয়ে গেল মুদ্দাপাড়ায়, কারণ গত রাতে তার ব্যাগ হারিয়েছে। রাশিদের পাগলের বড় ভাই জাবেদ আলী সোলেমানের কথা শুনে তপ্ত, কারণ রাশিদ গত 5 দিন হবে গাজীপুর গেছে। গত রাতে সে কীভাবে আসবে? দুজনেই অবাক। তাহলে গত রাতে এতটা পথ কার সাথে এলো সোলেমান? মিয়াবাড়ির বড় মিয়া আর মসজিদের হুজুর শুনল বিস্তর ঘটনা। হুজুর বলতে লাগলো, আপনারা কালকে জিনে বশ করা লাগিয়া চেষ্টা করছে, আপনার কিন্তু কয়েকবার বিলের দিকে যাইতেও কইছে। তার কারণ আপনার হাতে একটার পর একটা বিড়ি জ্বলতেছিল। বিলের দিকে গেলে আগুন ফুরাইতো, তখন খাবলা দিত। এরপরও যখন আপনারা নিতে পারল না, সে আপনার উপর বাতাস দিল। বিড়ি না নিবিয়ে সে কিন্তু হাতাহাতি করলো। এরপর যখন দৌড় দিছেন সে আপনার কন্ট্রোল হারাইল। বড় মিয়া বলল, কন্ট্রোল হারানোর মূল কারণ হইতাছে তোমার বাড়িটা সুরাপড়া বাইন্দা রাখিছেন তৈয়বের দাদা। চিন পেটনি তোমার বাড়ির দিকে যাইতে পারবো না। এইসব শুনে সোলেমানের হিচকি উঠল। হুজুর সুরাপড়া পানি খাওয়াই দিল। টানা 3 দিন জ্বরে ভুগে সেরে উঠলেন সোলেমান। এরপর আরও অনেককেই রাশিদ পাগলা কিংবা সাহেব আলী বেশে আবিষ্কার করেছে জিনটাকে। এই ছিল মিয়াবাড়ির গল্প। কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আশা করছি গল্পটা আপনার ভালোই লেগেছে। এরপরে আমরা যে গল্পের দিকে যাব সেই গল্পটা আমি একটু অপেক্ষা করুন, আমি গল্পটা দেখি আগে, তারপর আপনাকে পড়ে শোনাচ্ছি। একটু অপেক্ষা করে আমি পরের গল্প চলে যাব। পরের গল্পটা পুরোপুরি লিখেছি কিনা সেটা দেখতে চাচ্ছিলাম। পুরোপুরি লিখলে আমি পরের গল্প যেতে পারবো আসলে। এই গল্পটি আমি একদিন সাথে দেখেছিলাম, কিন্তু কাউকে বলবি কারণ আচ্ছা, এখন যে গল্পটি বলবো গল্পটির নাম হচ্ছে কাঠের খাটিয়া। লিখেছেন সুকেশিনী। তাহলে গল্পটিতে যাওয়া যাক। গল্পটি লেখার আগে আমি গল্পটির নাম এবং সময়টা লিখে দিব। কাঠের খাটিয়া। সময়টা হচ্ছে এখন মানে লাইভের সময়টা হচ্ছে যে লাইভে 1 ঘন্টা 30 মিনিট।
আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি শুরু করতে যাচ্ছি নেক্সট গল্পটাই। আপনাদের আপনাদের গল্পগুলো কেমন লাগছে এটা জানাবেন। কারণ হচ্ছে যে গল্পগুলো মানে যদি ভালো লাগে তাহলে বলবেন। আর আপনাদেরকে কমেন্ট আর শেয়ার এগুলো বলবো না কথাগুলো, কারণ হচ্ছে আপনারা কমেন্ট শেয়ার অনেক করেন, তাহলে আর এগুলো বলা আসলে দরকার হয় না। তো কেমন লাগছে এটা জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আরও বা আমার আর কী করা লাগবে যাতে করে আপনাদের ভালো লাগে আর কি। ওকে, ওকে, আমরা এখন গল্প শুরু করতে যাচ্ছি আমাদের কাঠের খাটিয়া গল্পটি। একটু ওকে, গ্রীষ্মের ছুটি চলছে। প্রতিবারের মতোই ছুটির সময় কাটে নানুর বাড়িতে। মূলত মামাতো বোন সমবয়সী মামাতোর জন্যই ঢাকা থেকে আসা হয় নানু বাড়িতে। আপুর সাথে আমার সম্পর্ক বরাবরই খুবই ভালো। দুজন একসাথে বসলে ঘন্টা খানেক পেরিয়ে যায় গল্প জোটে। বেস্ট ফ্রেন্ডস বলে কথা। নানুদের বাড়িটা চতুর্ভুজা, অর্থাৎ চারদিকটায় চারটে ঘর। দক্ষিণ দিকের ঘরের পেছনে পুরনো পরিত্যক্ত পুকুর। পুকুরের কাছাকাছি নানাদের বংশীয় শিকদার বাড়ির মসজিদ, আর মসজিদ ঘেঁষা পারিবারিক কবরস্থান। এটা ছিল আসলে মূল ঘটনা সে বাড়িটার। সেদিন পূর্ণিমার রাত। স্বাভাবিকভাবে আপুর সাথে গল্পগুজব করতে করতে দেখলাম ঘড়ির কাঁটা তখন ঠিক 3টা ছুঁই ছুঁই। তখন বলেই দিলাম অহন ঘুমাইতে না, মানে এখন ঘুমাইবে না, মানে কথাটা এভাবে লেগেছে, অহন ঘুমাইতা না। আপু কোনো জবাব না দিয়ে পাশ কাটিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল, আর এদিকে আমার ঘুমানোর শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। মনের মাঝে কেমন যেন অস্থিরতা অনুভব করছিলাম। কিছু না ভেবেই বিছানা ছেড়ে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে বারান্দায় চলে গেলাম। হালকা বাতাস চলছে, পূর্ণিমার আলোয় বাড়ির পেছনের পুকুরটা কেমন যেন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এতটা সুন্দর পরিবেশ যেন ফোনের টর্চ বিরক্তির কোনো একটা কারণ এনে দিচ্ছে। যাই হোক, এরপর একটু পরে মসজিদের সামনে কিছু একটার উপর চোখ আটকে গেল। পূর্ণিমার আলোয় হালকা হালকা দেখা যাচ্ছে। এটা কমপক্ষে 15-16 বছর আগের একটা কাঠের লাল সবুজ রঙের খাটিয়া বলতে যেটায় লাশ নিয়ে যাওয়া হয়। খাটিয়াটা ব্যবহারের অযোগ্য আর ভাঙা, শুধু কোনো রকমে পড়ে আছে। মাসখানেক আগে মসজিদ রং করার সময় বের করা হয়েছিল হয়তো। এসব ভাবতে ভাবতে ঘুম চলে আসছে, কিন্তু খাটিয়াটা দেখার পরে মন কেমন জানি খারাপ হতে লাগলো। কে জানে কেন বিছানায় শুয়ে ঘড়ির দিকে তাকালাম। একটু পরেই ফজরের আজান দিবে। এখন ঘুমালে নামাজ মিস যাবে ভেবে আর ঘুমাইনি। মামিদের ঘরে থেকে আওয়াজ পাচ্ছি বা শব্দ পাচ্ছি, হয়তো মামি নামাজের জন্য উঠবে। আমিও উঠে সোজা উঠান পেরিয়ে উত্তর দিকে থাকা পুরনো টিউবওয়েলের দিকে যাচ্ছি। এদিকে নানা আমার আগে উজু করতে এসেছিল দেখে, ওহ নানা তুমি বলে উল্টো পথে কয়েক কদম হেঁটে জাম গাছের নিচে অপেক্ষা করছিলাম উজু শেষ হওয়ার। গাছের নিচে থেকে সোজা দেখা যাচ্ছে মসজিদের পার।
তবে আমার যা দেখে মনে পড়লো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সে খাটিয়াটি 12 বছর আগে যেটা করে আমার নানাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যে আমি মাত্র নানাকে উজুরত অবস্থায় দেখলাম, কিন্তু খাটিয়া গিরে 4-5 জনের মতো সাদা পাঞ্জাবি পরিহিত হুজুরদের মতো, এরা কারা? এসব ভাবতে ভাবতে বিকট কান্নার শব্দ ঘুরে কাটলো। মামি কাঁদছে আর বলছে, আমার আমার নাই গো। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি হচ্ছে এসব? দৌড়ে ঘরে গিয়ে বুঝতে পারলাম, হ্যাঁ, নানু আর নেই। কিছুক্ষণের মধ্যে কান্না কাটির পড়ে গেল ঘরের মধ্যে। অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। আপুকে দেখলাম পেছনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। পরক্ষণে মনে পড়ে গেল কিছু সময় আগে যে কি ঘটেছে। খাটিয়া সঙ্গে সঙ্গে আপুকে টেনে সে বারান্দায় নিয়ে গেলাম। আমাকে অবাক করে দিয়ে সে সাদা পাঞ্জাবি পরিহিত হুজুরগুলো ওই খাটিয়াটার পাশে ছিল তখন। আপুকে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখাতে লক্ষ্য করল আপুও দেখতে পাচ্ছে, তবে তার মাঝে কোনো ভয়ের চিহ্ন দেখতে পেলাম না। যেন সে আগে থেকে জানতো সব। আপুর হাত ধরে রাখা হাতটা কেমন যেন হিম শীতলতায় হতে লাগলো। সব কিছু উপেক্ষা করে হাত ছেড়ে আপুকে রেখে ঘরে চলে গেলাম। এবার অনেক বড় ধাক্কা গেলাম। কি দেখলাম আমি এটা? হ্যাঁ, আপু কাঁদছে নানুর লাশের পাশে। ও আমার সাথে তো আসেনি, তাহলে আমার সাথে কাকে নিয়ে গেলাম আমি বারান্দায়? আর নানা আর নানুর মৃত্যু, আর সেই ভাঙা লাল সবুজের কাঠের খাটিয়া। ঘটনা প্রায় বছর গড়ালো। আপুকেও এর মাঝে বহুবার প্রশ্নবিদ্ধ করেছি। তার একই উত্তর, কখন বারান্দায় নিয়ে গেছিলি ভাই? আজও সে রাতের কথা মনে হলে আপন মনে দুটা প্রশ্ন জাগে, যেসবের উত্তর আমি এখনো খুঁজে পাইনি। প্রথম প্রশ্ন, তবে কি তারা নানা নানুকে নিতে এসেছিল? দ্বিতীয় প্রশ্ন, আর সে কে যাকে আমি নিয়ে গিয়েছিলাম বারান্দায়? জানা নেই, সেই উত্তরগুলো আমি কখনো পাইনি, কোনো হুজুরকে জিজ্ঞেস করলেও পাইনি। এই ছিল আমার গল্প, যে গল্পের নাম আছে কাঠের খাটিয়া। জানি গল্পটি ভালো লাগার কথা না, ভালো লাগতেও পারে, এটা আপনার উপর নির্ভর করছে আপনি কেমনভাবে ঘটনাটি শুনছেন। যদি নিজের মধ্যে ফিলিংস দিয়ে ঘটনাটা শুনে বা ঘটনাটা চোখ বন্ধ করে অবজার্ভ করেন, তাহলে ঘটনাটা আপনার ফিল হবে। আদারওয়াইজ ঘটনাটা ফিল হওয়া সম্ভব নয়। এই বলে আমি এই ঘটনাটি শেষ করছি। নিয়মিত গল্প পেতে, নিয়মিত শনিবারে গল্প শুনতে আমাদের সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন। আর অবশ্যই আমি এমন কিছু ঘটনা আরও আছে যেগুলো আমি লিখে পাঠাবো। ধন্যবাদ। এই ছিল সুকেশিনীর একটা গল্প, যে গল্পটি কাটা দেওয়ার মতো একটি গল্প। আশা করছি আপনার ভালো লেগেছে। তো আমরা আজকে এখানেই আমাদের পর্ব বা আমাদের লাইভটি শেষ করছি। আশা করছি সবাই ভালো লেগেছে। যদি কেমন লেগেছে একটু জানাবেন, যাতে করে আমরা পরের দিনে গল্পগুলা আপনাদেরকে বলতে পারি আর কি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন। আমরা আজকে গল্পটি এখানে শেষ করতে যাচ্ছি। আর কারো যদি গল্প থেকে থাকে অবশ্যই লিখে পাঠাবেন। আদারওয়াইজ আমাদের সাথে যদি লাইভে বলতে চান, লাইভে আপনাকে কানেক্ট করা হবে, লাইভে বলতে পারবেন। এই ছিল আজকের ঘটনা, যে ঘটনাগুলো আমরা বলেছি। হ্যাঁ, অনেকগুলো ঘটনা বলেছি। তো ঘটনা সবগুলো কেমন লেগেছে যদি জানান, তাহলে আমরা অবশ্যই খুশি হব। আমরা ঠিক আর কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করতেছি। যার কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে। আমরা আজকে গল্প বলেছি কাঠের খাটিয়া।
মিয়াবাড়ি, জিন, তারপর বলেছি অভি কেন ফিরল না, তারপর বলেছি জিনের ভিটা, তারপর বলেছিলাম আমার বোন কেন কাকবেজা হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে গল্পটি ছিল মানুষগুলো কারা ছিল, এরপর গল্পটি ছিল এত রাত কখনো আসতো না, বা এ রাত কখনো আসতো না, আসলো না, আর এ রাত আর কখনো আসেনি, কখনো আসেনি। এটা ছিল দ্বিতীয় গল্পটি। এবং প্রথম গল্পটি যেটা ছিল সেই গল্পটির নাম ছিল নজর। তো যারা যারা গল্পগুলি শুনেনি প্রথম গল্পগুলো একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন। আজকের এখানে আমরা লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিন আপনাদের জন্য আমি গল্প পোস্ট করব, আপনারা আমাদের পেজে থাকবেন। এটা ছিল আজকের গল্প। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম আলাইকুম, সালাম, আদাব, টাটা।